আমার আব্বু যেদিন বিয়ে করে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে দরজায় এসে দাঁড়ান, আমি তাকে একটা প্রশ্নই করেছিলাম। আচ্ছা আব্বু, আমার আম্মুকে আপনাকে সুখী করতে পারেনি যে আপনি আমার আম্মু জীবিত থাকাকালীন আপনি আরেকজনকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে এসেছেন? সেদিন আব্বু যে উত্তরটি দিয়েছিলেন, সেই উত্তর শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তিনি বললেন, তোমার মা আমাকে এত বছরেও সন্তানের মুখ দিতে পারেনি, একটা সন্তানের মুখ দেখাতে পারেনি। আরেকটা পুরুষের কাছে এই চাওয়াটা পৃথিবীর সবকিছুর ঊর্ধ্বে। আমি আব্বুর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম, মানে কি বলছেন আপনি এসব আব্বু? সন্তানের মুখ দেখাতে পারিনি মানে? তাহলে আমি কে? সেই মুহূর্তে আম্মু কান্না জড়িত কণ্ঠে বলে উঠলেন, চুপ করো, তুমি চুপ করো। কিন্তু আব্বু চুপ করলেন না। তিনি বললেন, কেন? তোমার অক্ষমতার কথা তুমি আদ্রিতাকে জানাতে চাও না বুঝি? তাছাড়া আমি চাই না ওর চোখে ছোট প্রমাণিত হতে। আর যদি ওকে আমি সব না বলি, তাহলে আমি ওর চোখে সারা জীবন ছোট হয়ে থাকবো। ও ভাববে আমি অযথা ওর মাকে রেখে আরেকটা বিয়ে করেছি, ওর মাকে ঠকিয়েছি। কিন্তু সত্যি তো এই, তোমাকে বিয়ে করে আমি ঠকে গেছি। এত বছরেও আমি একটা সন্তানের মুখ দেখতে পারিনি। আমি এবার আর এসব সহ্য করতে না পেরে আম্মুর দুহাত ধরে আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু, আব্বু এসব কি বলছে? তিনি এত বছরের সন্তানের মুখ দেখতে পারিনি মানে? বারবার কি বলছেন তিনি? আমি কি তাহলে, আমি কি তার সন্তান না? আব্বু কি পাগল হয়ে গেলেন নাকি আম্মু? কি সব আবল তাবল বকছে? আম্মু চুপ করে শুধু দু চোখের জল ফেলছেন। তোমার আম্মু কি বলবে? ওর কিছুর বলার মুখ আছে নাকি? আমার কথা শোনো, তুমি আমাদের পালিত সন্তান। তোমাকে আমরা দত্তক নিয়েছি। তোমার এই আম্মু তোমাকে গর্বে ধরেনি। আব্বুর কথাগুলো শুনে এক মুহূর্তে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার দু চোখ বেয়ে জল পড়তে লাগলো। আম্মু আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মারে, তুই ওনার কথা শুনিস না। তুই আমার মেয়ে, আমার মেয়ে তুই। এর মধ্যে আব্বুর দ্বিতীয় স্ত্রী বলে উঠলেন, আমাকে কি তোমাদের এই পারিবারিক ড্রামা দেখানোর জন্য বিয়ে করে এনেছো? কতক্ষণ এইভাবে এখানে দাঁড়িয়ে থাকবো? এই তো, এক্ষুনি আমি তোমাকে আমাদের রুমে নিয়ে যাব। চলো তুমি আমার সাথে। আমি আমার চোখের জল মুছে আব্বুকে বললাম, আব্বু দাঁড়ান, আমি শুধু জানতে চাই, আমি যদি আপনাদের পালিত সন্তানও হয়ে থাকি, তারপরেও এত বছরে কি আমি আপনাকে একটুও বাবা হওয়ার অনুভব উপলব্ধি করাতে পারিনি? সন্তানের ভালোবাসা, মায়া মমতা দিতে পারিনি, সন্তানের অভাব পূরণ করতে পারিনি। অথচ আমি জানতাম আপনারাই আমার বাবা মা। কম তো বাসি না আমি আপনাকে আর আম্মুকে। আপনি কি আমায় কোনোদিন ভালোবাসেননি? তাহলে কি ধরে নিব সন্তান হিসেবে আমি ব্যর্থ? তোমাকে আমি নিজের সন্তানের মতোই ভালোবাসি, কিন্তু নিজের সন্তান আর পালিত সন্তানের মাঝে বহুত ফারাক। আর আপনাদের এত বছরের সংসার, আম্মুর আপনার প্রতি এত বছরের অগাধ ভালোবাসা, এর কি কোনো মূল্য নেই? আর কত বছর পর মনে হলো আপনার সন্তান দরকার, নিজের সন্তান দরকার? আগে কেন মনে হলো না? এই বয়সে এসে কেন মনে হলো? আদ্রিতা, তুমি কিন্তু অনেক বেয়াদব হয়ে গেছো। বাবার মুখের উপর কথা বলো। যাও, তুমি তোমার আম্মুকে নিয়ে সরে দাঁড়াও। আর তোমার আম্মুকে তোমার রুমে নিয়ে যাও। আমাদের রুমে আমি তোমার ছোট আম্মুকে নিয়ে যাচ্ছি। আজ থেকে তোমার আম্মুকে তোমার রুমে রাখবে। এই বলে আব্বু ওনার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তার রুমে চলে যান। আর আম্মু কান্না করতে করতে বেহুশ হয়ে যান। আম্মুর মাথায় পানি ঢেলে মুখে পানির ঝাপটা দিয়ে আম্মুকে আমি স্বাভাবিক করি। আম্মু এবার আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করেন আর বলেন, আজ আমার একই হয়ে গেল রে মা। আমি আমার স্বামীর সাথে সাথে আমার মেয়েকেও হারিয়ে ফেললাম। আজকের পর তুই আর আমাকে মা বলে ডাকবি না। আমি কাঁদতে কাঁদতে আম্মুকে বললাম, কে বলেছে তোমায়? তুমিই আমার মা, তুমি আমার আম্মু, তুমিই আমার সব। শুধু জন্ম দিলেই মা হয় না। আম্মু আমাকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। সেদিনের রাতটা ছিল আমাদের জন্য খুবই ভয়াবহ রাত। পরের দিন সকাল হতেই আম্মু প্রতিদিনের মতো নাস্তা তৈরি করে টেবিলে দিয়ে আমাদের ডাকেন। আমি চেয়ারে গিয়ে বসা মাত্র আব্বু তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এসে আমার পাশে বসেন। আম্মু খাবার প্লেটে দিতে গেলে আব্বুর দ্বিতীয় স্ত্রী বলে ওঠেন, আপনার দিতে হবে না, আমি দিচ্ছি। আম্মু আমার দিকে তাকালেন। আমি আম্মুকে মাথা ঝাঁকিয়ে ইশারায় বললাম কোনো কিছু না বলতে। খাওয়া দাওয়া শেষে আব্বু তার বউকে নিয়ে চলে গেলেন।
একটা বারও আম্মুকে বললেন না, আদ্রিতার মা, তুমিও বসো, খেয়ে নাও। হাইরে মানুষ, নতুন নারীর সঙ্গ বুঝি এতই পাওয়ারফুল যে প্রথম নারীকে এক মুহূর্তে ভুলিয়ে দেয়। আম্মু সেদিন আর রাস্তাই করলেন না, আমি বলার পরও না। আব্বু কিছুদিনের জন্য অফিস ছুটি নিয়েছেন, তিনি তার নতুন বউকে নিয়ে ঘুরবেন ফিরবেন বলে। প্রতিদিনের মতো আম্মু দুপুরে রান্না করেন, তারাই সে খাওয়া দাওয়া করে চলে যান তাদের রুমে। বিকেলে দেখি আব্বু তার নতুন বউকে নিয়ে সাজগোজ করে কোথায় যেন যাচ্ছেন। আম্মু আমাকে বলে রেখেছেন তারা কি করলো না করলো তা নিয়ে আমি যেন কোনো কথা না বলি, তাই আমিও তাদের ব্যাপারে কোনো কথা বলি না। রাতের বেলা তারা দুনিয়ার শপিং করে বাসায় ফিরেন, খেয়েও আসেন বাইরে থেকে। আম্মু শুধু এখন সারা দিন রাত কান্না করেন, রাত ভোর জেগে থাকেন, ঘুমান না। আম্মু আমি দুজনেই শুয়ে আছি। আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আম্মু একটা কথা জিজ্ঞেস করি। হুম, বল। তুমি কষ্ট পাবা না তো? তোর জন্মদাতির কথা জানতে চাইবি? আমি আম্মুর বুকে মুখ লুকিয়ে বললাম, তুমি বুঝলে কি করে? মা তো মেয়ের মনের কথা বুঝবো, না তো কার কথা বুঝবো? আমি আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, ভালোবাসি আম্মু। এবার আম্মু বলেন, আমি যতটুকু জানি তোর জন্মদাতা বাবা বেঁচে নেই। তোর জন্মদাত্রী মায়ের কাছ থেকে তোকে আমরা নিয়ে আসি। তবে তোর কিন্তু আরেকটা বোন আছে জানিস? বোন? হুম, তোর যমজ বোন। তোর জন্মদাত্রী মা দুজনের খরচ একা বহন করতে পারবেন না বলে তোকে আমাদের কাছে দিয়েছেন। তাছাড়া আমরাও নিঃসন্তান। তোর আব্বুর আর্থিক অবস্থাও ভালো, তুই ভালো থাকবি, তাই তিনি আমাদের কাছে তোকে দিয়েছেন। জানিস, তোর যমজ বোনটার চেহারা অবিকল তোর মতো, শুধু ওর গালে একটা তিল আছে, আর তোর নেই। না হলে কেউ চিনতেই পারবে না কে কোনটা। এই তিলটা শুধু আলাদা করতে পারে তোদের। তোকে নিয়ে আসার সময় তুই খুব কান্না করেছিলি ওর জন্য, ও খুব কাঁদছিল। 4.5 বছর কি 5 বছর ছিল তখন তোদের। কিছুদিন খুব কান্নাকাটি করতি তুই এখানে আসার পর। পরে আমার আর তোর আব্বুর আদরে ধীরে ধীরে অতীতের সবকিছুই ভুলে যাস। আম্মু, কোথায় আমাদের বাসা? কেন মা, তুই কি আমি ফেলে চলে যাবি তোর ওই মায়ের কাছে? না আম্মু, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। তবে একটু যেয়ে দেখতাম কেমন আছেন তারা, কি অবস্থায় আছেন। কোথায় আমার জন্ম? আচ্ছা, আমি কাল তোকে ঠিকানাটা দেবনি, আমি ডায়েরিতে লিখে রেখে দিয়েছি। এখন ঘুমা, অনেক রাত হয়েছে। আচ্ছা আম্মু, তুমিও ঘুমাও। পরের দিন আম্মু আমাকে এই ঠিকানাটা দেন। আমি ঠিকানাটা রেখে দিই, কারণ আম্মুর মনের অবস্থা তখন ভালো না। তাই আম্মুকে রেখে তখন কোথাও যাবার চিন্তাও করিনি। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। আমি সিদ্ধান্ত নিয়েছি আজই আমার জন্মদাত্রী মা এবং যমজ বোনের সন্ধানে বের হব, কারণ আম্মু এখন কিছুটা স্বাভাবিক হয়েছেন। কিন্তু হঠাৎ করে দেখি আব্বু বাসায় অনেকগুলো মিষ্টির প্যাকেট নিয়ে ঢুকলেন। এক প্যাকেট আমাকে দিয়ে বললেন, এগুলো তুমি খাও, আর তোমার আম্মুকে নিয়েও দাও। মিষ্টি? মিষ্টি কিসের জন্য? তুমি বড় বোন হতে যাচ্ছ আদ্রিতা, তোমার ছোট আম্মু মা হতে চলেছে, সেই খুশিতে মিষ্টি। আব্বু হাসি মুখে কথাগুলো বলতেই আম্মুর হাত থেকে কাঁচের গ্লাসটা ঠাস করে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। আব্বু চলে যায় তার নতুন বইয়ের কাছে। আমি আম্মুর কাছে যেতেই আম্মু আমাকে যা বলেন তা শুনে যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আদ্রিতা, এ কি করে সম্ভব? তোর আব্বু তো কোনোদিন বাবা হতে পারবেন না। মানে, কি বলছো তুমি এসব আম্মু? আমি ঠিকই বলছি রে মা, সন্তান না হবার অক্ষমতা আমার নয়, তোর আব্বুর। আর তা আমি অনেক আগে থেকেই জানি। আমাদের যখন সন্তান হচ্ছিল না, তখন আমরা ডাক্তার দেখাই। ডাক্তার আমাদের অনেকগুলো টেস্ট দেন। তোর আব্বু আর আমি সবগুলো টেস্ট করি। তোর আব্বুর টেস্টগুলো করে তার অফিসের কাজে কিছুদিনের জন্য বাইরে চলে যান। আমাদের রিপোর্ট আসে এবং আমার সব রিপোর্ট ভালো আসে। কিন্তু তোর আব্বুর রিপোর্ট দেখে ডাক্তার আমাকে বলেন তিনি কোনোদিন বাবা হতে পারবেন না। এই কথা শুনে আমি সেদিন কষ্ট পেয়েছিলাম ঠিকই, কিন্তু তোর আব্বুকে কোনোদিন বলিনি আসল সত্যিটা, কারণ আমি চাইনি তোর আব্বু সারা জীবন ভেতরে ভেতরে গিল্টি ফিল করুক, নিজেকে ছোট মনে করুক, নিজেকে দোষী মনে করুক। তাই আমি ডাক্তারকেও অনুরোধ করি তিনি যেন কোনোদিন তোর আব্বুকে এ কথা না বলেন। অফিসের কাজ শেষ করে যখন তোর আব্বু বাসায় ফিরেন, তখন তাকে আমি বলি, ডাক্তার বলেছেন আমার একটু সমস্যা আছে। তোমার কোনো সমস্যা নেই, সবকিছু আল্লাহর হাতে, তুমি মন খারাপ করো না প্লিজ। তোর আব্বু কথাটা শুনেই চুপ হয়ে গিয়েছিলেন।
একদিন আমার সাথে ভালো মতো কথাও বলেনি, হয়তো কষ্ট পেয়েছিলেন ভীষণ। পরে একদিন আমি তাকে বলি, চলো আমরা একটা বাচ্চা দত্তক নিই, ওকে সন্তানের আদরে বড় করি। আল্লাহ যখন দেন দিবেন আমাদের বাচ্চা। তোর আব্বু রাজি হন, তারপর তোকে আমরা নিয়ে আসি। এত বছরে কোনোদিন তোর আব্বু সন্তান নিয়ে আমাকে কোনো কটু কথা বলেনি। তোকেও নিজের সন্তানের মতোই আদর যত্নে বড় করেছেন। কিন্তু হঠাৎ কেন যে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিলেন এত বছর পর, তা আমি বুঝতে পারলাম না। আর এখন এই বাচ্চা কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না রে মা। আমিও তো কিছুই বুঝতে পারছি না। হচ্ছে কি এসব? আম্মু আর আমি কি করব? কিছুই বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ দেখি কলিং বেলের আওয়াজ। গেট খুলে দেখি একজন মহিলা। জিজ্ঞেস করলাম কাকে চাই। উত্তর দিল, এ বাসার মালিক তাকে কাজের জন্য ডেকেছেন। আমি মাত্র বলতে যাব, আমরা তো কোনো কাজের মানুষ খুঁজছি না, তখনই আব্বু এসে বললেন, আদ্রিতা, ওনাকে আসতে দাও। আজ থেকে উনি এ বাড়িতে কাজ করবেন, তোমার ছোট আম্মুর দেখাশোনা করবেন। আর যাবার আগে বলে গেলেন, এখন থেকে তোমার ছোট আম্মুর খাবার যেন তার রুমে দিয়ে আসা হয়। তুমি পারলে তুমি দিয়ে এসো, নয়তো ওনাকে দিয়ে পাঠিয়ে দিতে বলো তোমার আম্মুকে। আব্বুর চোখে মুখে আনন্দের হাসি। আমি আম্মুর মুখের দিকে তাকালাম। আম্মু চলে গেলেন। আব্বু এখন তার দ্বিতীয় স্ত্রীকে বিছানা থেকেই নামতে দেন না। কাপড় চোপড় ধোয়া, তাদের রুম ঝাড়ু, এসব কাজের মহিলাটাই করেন। আমার আর আমার জন্মদাত্রী আর যমজ বোনকে খুঁজতে যাওয়া হলো না। আব্বু অফিসে যাবার আগে আমাকে বলে যান, সবাই যেন ওনার স্ত্রীর খেয়াল রাখে। রাতে আম্মু আমাকে বলেন, আদ্রিতা, জি আম্মু, আমি কি বাচ্চার বিষয়টা নিয়ে তোর আব্বুর সাথে খোলামেলা কথা বলবো? আমি কি করে বলবো বলো? তোমাদের স্বামী স্ত্রীর বিষয় এটা, যা ভালো মনে হয় করো। কিন্তু কি বলবো বলো? সে কি আমার কথা বিশ্বাস করবে? পরে না আমাকে ভুল বুঝে মনে করবে তার খুশিতে হিংসে করছি। তাহলে বাদ দাও, কিছু বলতে হবে না। তা না হয় বাদ দিলাম, কিন্তু আমি ভাবছি অন্য কথা। তোর বাবা যদি সন্তান জন্মদানে অক্ষমী হন, তাহলে এই সন্তান আসলো কোথা থেকে? নাকি তোর আব্বুর সমস্যার সমাধান হয়ে গেল? না না, এই সমস্যা তো সমাধান হবার নয়। ডাক্তার তো বলেই দিয়েছেন সব। কি বলবো বুঝতে পারছি না আম্মু। আচ্ছা, তুই ঘুমিয়ে পড়, আমি ভেবে দেখি কি করা যায়। কিছু করতে হবে না আম্মু, থাকতে দাও তাদের, তাদের মতো। আচ্ছা তাহলে। আব্বুর দ্বিতীয় স্ত্রী এখন তার রুম থেকে বেরই হন না। সারাদিন শুয়ে বসেই থাকেন, টিভি দেখেন, মোবাইল টিপেন, এসবই তার কাজ এখন। যদিও আগেও তিনি আম্মুকে কোনো কাজেই হেল্প করেননি। আম্মু একাই নিজের হাতে সামলেছেন সব। আজ তার মা আর বোন এসেছেন তাদের বাসায়। আম্মু তাদের দেখে ফ্রিজ থেকে ছাগলের মাংস, মুরগির মাংস বের করে রোস্ট, পোলাও এসব রান্না করলেন। আমাদের সাথে তারা ভালো মতো কথাও বলেন না। তাদের খাবারও আমাদের এখন রুমে দিতে হয়। দেখতে দেখতে আরো কিছুদিন চলে যায়। আব্বুর দ্বিতীয় স্ত্রী তার মা বোনকে নিয়ে ভালো সময় কাটাচ্ছেন। কত হাসাহাসি, রং তামাশা। আব্বু অফিস থেকে ফেরার সময় ব্যাগ ভর্তি করে বিভিন্ন রকম খাবার, ফলমূল নিয়ে আসেন তার দ্বিতীয় স্ত্রীর জন্য। সবাই বসে বসে গল্প করেন, খান, আড্ডা দেন। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। মেহমানরা এখন আমাদের বাড়িতেই আছেন। আজ কাজের মহিলা আসেনি, তাই তাদের দুপুরের খাবার আমি আর আম্মু তাদের রুমে দিতে চাই। কারণ আব্বুর দ্বিতীয় স্ত্রী যে প্রেগনেন্ট। আর মেহমানদের দিয়ে খাবার নেওয়ানো আম্মু বললেন, কেমন নাকি দেখা যায়। তাই আমরা দুজনেই তাদের খাবার দিতে গেলাম। ও হ্যাঁ, বলা তো হয়নি, আম্মু এর মাঝে একদিন আব্বুকে ডেকে বলেছিলেন যে, তোমার স্ত্রী যে মা হচ্ছে, ডাক্তার দেখিয়েছো বা কোনো টেস্ট করিয়েছো? আব্বু তখন রেগে যান, আম্মুকে যা তা বলে চলে যান। আব্বু আমাকে বলেন, ও, তুমি আমাকে সন্তান দিতে পারোনি বলে আর কেউ দিতে পারবে না বলে মনে হয় বুঝি তোমার? নাকি তোমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আমি বাবা হচ্ছি? আম্মু আর এরপর কিছুই বলেননি। আব্বুর দ্বিতীয় স্ত্রী আর তার মা বোনেরা কি বিষয় নিয়ে যেন কথা বলছেন। আমি আর আম্মু সবেমাত্র তাদের রুমে ঢুকবো, আর শুনতে পাই, আর কতদিন এইভাবে প্রেগনেন্টের নাটক করবো বলো তো? এই লোকের এত কেয়ার, এত আমার সহ্যই হচ্ছে না। বেশি বেশি ভাব। আরে, আর কয়েকটা দিন অপেক্ষা কর। ডাক্তার দেখানোর কথা বলে 15-20 হাজার করে নিতে পারবি এখন প্রতি মাসে। বলবি এই টেস্ট দিয়েছে, সেই টেস্ট দিয়েছে, চেক আপ করতে হবে বাচ্চার জন্য। বাচ্চার কথা শুনলেই সে কোনো প্রশ্নই আর তোকে করবে না। আর বলবি,
আমার ছেলে মেয়ের জন্য এখন থেকে আমি স্বর্ণ কিনে রাখতে চাই। স্বর্ণের যে দাম দিন দিন তো বাড়ছে। তুমি আমাকে এখনই কিনে দাও। দাম কম থাকতে ছেলে হলে ছেলের জন্য, আবার ছেলের বউয়ের জন্য তো লাগবে। আমার মেয়ে হলে মেয়ের জন্য, মেয়ের বিয়েতে তো দেওয়া লাগবে। তাছাড়া আমি তোমায় এত বছর পর সন্তানের মুখ দেখাবো, আমিও তো কিছু পাই। এসব বলে আর 10 ভরি কিনে নে আগে। এখন যা বলবি সে তাই শুনবে সন্তান হবার খুশিতে। তা তো বুঝলাম, কিন্তু কতদিন এই অভিনয় করব? 1 মাস, 2 মাস, 5 মাস। এরপর পেট যখন বড় না হবে তখন তাকে কি বলবো? আর সে যদি ডাক্তার দেখাতে চায় তখন আমি কি মরে গেছি? তোর মা বেঁচে থাকতে বুদ্ধির অভাব পড়বে? বলবি মার সাথে গিয়েছিলাম ডাক্তারের কাছে, তুমি অফিসে ব্যস্ত ছিলে তাই। আর তাছাড়া আমরা তো আর চলে যাচ্ছি না। যখন যা বলতে হবে করতে হবে শিখিয়ে দেব। আপাতত স্বর্ণগুলো আদায় কর, এরপর পরের স্টেপ। চলে যাচ্ছি না মানে? কতদিন থাকবে তোমরা? কেন, তাড়িয়ে দিতে চাস নাকি? না না, তা কেন হবে? এর মধ্যে তার বোনের চোখ পড়ে যায় আমার দিকে। আপু, এবার আব্বুর দ্বিতীয় স্ত্রী আর তার মা আমার দিদিকে তাকিয়ে ভূত দেখার মতো কেঁপে উঠলেন। আমরা কোনো রকম খাবারগুলো রেখেই চলে আসলাম, আর সিদ্ধান্ত নিলাম আব্বুকে ফোন করে এখনই বাসায় আসতে বলবো, আর সবকিছু আব্বুকে বলে দিব। ফোনটা হাতে নিয়ে আব্বুর নাম্বার ট্রাই করছি, ওয়েটিং লেখা দেখাচ্ছে। যে কয়বার ট্রাই করলাম ওয়েটিং। 20 মিনিটের মাথায় দরজায় কলিং বেলের আওয়াজ। আমি দরজা খুলতে দেখি আব্বু। কোনো কিছু বলতে যাব, আর সেই মুহূর্তে আব্বু ফোন কানে নিয়ে দৌড়ে দোতলায় তার দ্বিতীয় স্ত্রীর রুমে যান। আব্বু যাবার সাথে সাথেই হঠাৎ করে তাদের রুম থেকে সজোরে কান্নার আওয়াজ আসতে শুরু করে। আম্মু আর আমি ভয় পেয়ে যাই। আমরা দৌড়ে তাদের রুমে যাই। গিয়ে দেখি একটু আগেই যে খাবার আমি আর আম্মু তাদের দিয়ে গিয়েছি সব ছড়িয়ে ছিটিয়ে ফ্লোরে পড়ে আছে। আর আব্বুর দ্বিতীয় স্ত্রী আর তার মা বোন চিৎকার করে কান্না করছেন। আম্মু কি হয়েছে জিজ্ঞেস করতেই আব্বুর দ্বিতীয় স্ত্রী কাছে যেতেই আব্বু আম্মুকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সজোরে বলে ওঠেন, সরো। আমি তাড়াতাড়ি করে আম্মুকে গিয়ে হাত ধরে তুলি, আর আব্বুকে বলি, এ কি করলেন আপনি? আম্মুকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? এবার আব্বু চেঁচিয়ে বলেন, কেন ফেলে দিলাম? ওকে যে মেরে ফেলছি না এটাই তো বেশি। আজব, কি হয়েছে বলবেন তো? কি হয়েছে না? তোমার আম্মু কি করেছে জানো না তুমি? না, কি করেছে আমি বলো? ওর সাথে এভাবে কথা বলছো কেন? কি করেছে? আমার সন্তানকে মেরে ফেলে বলছে কি করেছে? তোমার সন্তানকে মেরে ফেলেছি মানে? দেখেছো বাবা, কি অভিনয়টা না করছে? মনে হচ্ছে কিছুই জানে না। তুমি হিংসে করে আমার স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো, আর আমার বাচ্চাটা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে গেছে। আমার বাচ্চাটাকে মেরে ফেলেছো তুমি। না হয় বেচারে খাবার আনতে যায়নি, তাই বলে খাবার দিতে এসে ঝগড়া করবে, কথা শোনাবে, আর হিংসে জ্বলে পড়ে আমার স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে আমার সন্তানটাকে মেরে ফেলবে। এসব কি বলছো তুমি? আমি এসব কেন করতে যাব? তাছাড়া কিসের সন্তান? কোনো সন্তানই ছিল না ওর পেটে। ও মিথ্যা বলেছে, ও তোমাকে ঠকিয়েছে। এগুলো সব ওর আর ওর মার বোনের প্ল্যান। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্বু সবার সামনে আম্মুর গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেন, আর বলেন, এই মুহূর্তে তুমি আমার বাসা থেকে বেরিয়ে যাও। তোমার মুখ আমি দেখতে চাই না। আম্মুর দু চোখ দিয়ে জল পড়ছে। আমি কিছু বলতে যাব, আব্বু আমাকে কোনো কথাই বলতে দেন না। আমার শেষ কথা এটাই, বেরিয়ে যাও আমার বাসা থেকে, এক্ষুনি, এই মুহূর্তে। আম্মু আর কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে নিচে নেমে যান। আব্বু, আপনি সব কিছু না জেনে না শুনে এমন অন্যায় করতে পারেন না। আম্মু চলে গেলে আম্মুর সাথে আমিও চলে যাব। তোমার যেতে হবে না, তোমাকে যেতে বলিনি। কারণ এই বাসা যেমন আমার তেমনই তোমারও। আমি এ বাড়ির অর্ধেক তোমার নামে লিখে দিয়েছি। তবে তুমি তোমার আম্মুকে রাখতে পারবে না, এটা আমার সাফ কথা। যে বাড়িতে আমার আম্মুর জায়গা নেই সেই বাড়িতে আমিও থাকবো না। আপনি থাকেন আপনার বাড়ি আর আপনার স্ত্রীকে নিয়ে। আমি আম্মুকে নিয়ে চলে যাচ্ছি। তবে একটা কথা বলে যায়, আপনি একদিন সব হারাবেন, সব। অনেক আফসোস করবেন, অনেক। আব্বুর দ্বিতীয় স্ত্রীর কান্নার আওয়াজ বেড়ে গেল। আব্বু তাকে জড়িয়ে ধরলেন, আর আমি আম্মুর হাত ধরে বাসা থেকে বেরিয়ে পড়লাম। আম্মুকে বললাম, কান্না করো না, আমি তো আছি। ওই ঠকবাজ মহিলার জন্য তোর আব্বু আমাকে এইভাবে সবার সামনে অপমান করলো। এত বছর এই মানুষটার সাথে আমি সংসার করলাম। আমি কোনো উত্তর দিতে পারলাম না। আম্মু বললেন, চল তোর মামার বাসায় যাই। ওই ভাই ছাড়া এই দুনিয়ায় আর তো কেউ নেই আমার। আর কার কাছে যাব আমি বল? আমি আম্মুকে বললাম, না, চলো আগে,
আমরা আমার জন্মদাত্রী মা আর যমজ বোনের কাছে যাই। তুমি তো চেনো, আর ঠিকানাও আছে। আগে ওখানে যাই, সবার সাথে দেখা করে। তারপর মামার বাসায় একেবারে চলে যাব নে। দেখো না, যাই যাই করে তো আর যাওয়াই হচ্ছে না। আম্মু বললেন, আচ্ছা চল তাহলে। আমি আর আম্মু রওনা দিলাম আমার জন্মদাত্রী আর যমজ বোনের কাছে যাবার উদ্দেশ্যে। সব থেকে বেশি এক্সাইটেড লাগছে আমার কার্বন কপিকে দেখতে পাবো বলে। আম্মু বলেছে আমার বোনটা সেম টু সেম আমার মতো দেখতে, শুধু ওর গালে একটা তিল আছে, যেটা আমার নেই। ওর সামনে গিয়ে দাঁড়ালে ও নিজে নিশ্চয়ই অবাক হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে কয়েক ঘন্টা জার্নি করে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যস্থলে। আম্মু জিজ্ঞেস কয়েকজনকে করতে করতে আমাকে নিয়ে চলে গেলেন সেই বাড়িতে, যেখান থেকে আমাকে আম্মুর হাতে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু বাসার সামনে যেতে দেখি ঘরে তালা। আশেপাশে দুই একজন মানুষ আমাকে দেখে তো জিজ্ঞেস করতে লাগলেন, কি রে, চলে এলি কেন? তুই না ঢাকায় গেলি? আমি তাদের কথায় কিছুই বুঝলাম না। আম্মু তাদের সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, এই বাসার লোক কই? একটা মেয়ে আর মেয়ের মা না থাকতো এখানে? হ্যাঁ থাকতো তো, ওই যে আপনার পেছনেই তো অনুকৃতা, আর ওর মা তো কয়েক মাস আগে মারা গেছে। আমার আর বুঝতে বাকি রইল না আমাকে এতক্ষণ তারা আমার যমজ বোন মনে করেছে, আর আমার জন্মদাত্রী মা না ফেরার দেশে চলে গেছে। আম্মু আমার হাত ধরে মুখের দিকে তাকিয়ে বললেন, মন খারাপ করিস না। আমি অশ্রুসিক্ত চোখে আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু এবার মহিলাগুলোকে সব খুলে বললেন যে আমি আদ্রিতা, আর আমার যমজ বোন হচ্ছে অনুদ্রিতা। তারা এই কথা শুনে অবাক এবং খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে বললেন, ও আমাদের আদ্রিতা। আসলে ওনারাও জানেন ছোটবেলায় আমাকে যে দত্তক দেওয়া হয়েছিল। ওনারা আমাকে আর অনুদ্রিতাকে দুজনকেই চিনতেন। তারপর তারা আম্মুকে বললেন, অনুদ্রিতা তো ঢাকায় গিয়েছে আদ্রিতাকে খুঁজতে। ওর মা মারা যাবার আগে বলে গিয়েছেন ওকে আদ্রিতার কথা। ওর তো দুনিয়াতে আদ্রিতা ছাড়া আর কেউ নেই এখন, তাই ও আদ্রিতাকে খুঁজতে আজই ঢাকায় গেছে। ওর মা ওকে আপনাদের বাসার ঠিকানাও দিয়ে গেছে। আম্মু আমার মুখের দিকে তাকিয়ে বলেন, এখন কি করব? রাতও তো হয়ে আসছে, তোকে নিয়ে রাতের বেলা রওনা দেওয়াও ঠিক হবে না। মহিলা দুটো বললেন, আজকের রাতটা তাহলে থেকে যান, সকালে না হয় চলে যাইন। আমি তাদের বললাম, অনুদ্রিতার মোবাইল নাম্বারটা আছে, দেওয়া যাবে? তারা বললেন, অনুদ্রিতার কোনো মোবাইল নেই। আমি আর আম্মু বুঝতেছি না কি করব। চলে যাব নাকি আজকের রাতটা থেকে যাব? থেকে গেলে অনুদ্রিতা যদি বাসায় গিয়ে পৌঁছায় তাহলে থাকবে কই? এসব ভাবতে ভাবতেই হঠাৎ আমার ফোনে কল বেজে ওঠে। আমি রিসিভ করতেই আমার মামাতো ভাই ওপাশ থেকে রাগী কণ্ঠে বলতে থাকে, তুই আমাকে চিনিস না ভালো কথা, তুই তোর সৎমার কোলে বসে বসে আঙ্গুর খাবি খা। সবার সামনে আমাকে অপমান করে বাসা থেকে বের করে দিয়ে মুখের ওপর দরজা লাগিয়ে দিয়েছিস। তাতেও আমার কোনো সমস্যা নেই। আমি শুধু জানতে চাই আমার ফুপু কই সেটা আমাকে বল। এরপর আর তোদের বাসায় পাও রাখবো না আমি, না তোর চেহারা দেখবো আর না তোর বাপের। আমাকে শুধু বল আমার ফুপু কই। আমার মাথা কোনো কাজ করছে না ভাইয়া, এসব আবোল তাবোল কি বলছেন আমায়? আমি আবার কখন ভাইয়াকে বাসা থেকে অপমান করে বের করে দিলাম? ভাইয়া কি দিনের বেলা ঘুমিয়ে কোনো খারাপ স্বপ্ন দেখেছে নাকি? আদ্রিতা, কি হয়েছে রে? আম্মু দেখো না, আদ্র ভাইয়া কি সব আবোল তাবোল বলছে। আম্মু আমার কাছ থেকে ফোনটা নিয়ে হ্যালো বলতেই আদ্র ভাইয়া ওপাশ থেকে জিজ্ঞেস করে, ফুপু তুমি ঠিক আছো তো? তুমি বাসায়? কিন্তু আদ্রিতা যে আমাকে বলল তুমি বাড়ি ছেড়ে চলে গেছো, আর আমাকে অপমান করে তাড়িয়ে দিল। আমি তো তোমাদের বাসায় গিয়েছিলাম একটু আগে। আমি বাসা ছেড়ে চলে এসেছি ঠিকই, কিন্তু আদ্রিতা তোকে কিভাবে বাসা থেকে বের করে দিবে? আদ্রিতা নিজেও তো আমার সাথে বাড়ি ছেড়ে চলে এসেছে। ফুপু, তুমি ঠিক আছো তো? আদ্রিতাকে আমি নিজের চোখে দেখেছি, ও ওর সৎ মায়ের কোলে মাথা রেখে আঙ্গুর খাচ্ছে। ওই মহিলা সোফায় বসে ওকে নিজ হাতে মুখে তুলে ওকে খাওয়াচ্ছে। আমি যখন তোমাদের বাসায় গেলাম, এক বয়স্ক মহিলা এসে গেট খুললেন। মনে হয় তিনি ওই মহিলা, মানে ফোপার দ্বিতীয় স্ত্রীর মা। তারপর ভেতরে ঢুকতে দেখি হলরুমের সোফায় বসে আছেন ওই মহিলা, আর তার কোলে মাথা রেখে সোফায় শুয়ে শুয়ে আঙ্গুর খাচ্ছে আদ্রিতা। দেখে তো আমার মেজাজ বিগড়ে গেল। আমাকে দেখে ফুপার দ্বিতীয় স্ত্রী জিজ্ঞেস করলো আমি কে, কাকে চাই। আমি তাকে বললাম,
আমার ফুপু কোথায়? আমি আদ্রিতার মামাতো ভাই। ওই আদ্রিতা, ফুপু কোথায় রে? তখন মহিলা উত্তর দিল, তুমি নাকি বাড়ি ছেড়ে চলে গেছো। আমি আদ্রিতাকে বললাম, উনি কি বলছেন এসব? ফুপু কোথায়? ফুপু বাড়ি ছেড়ে চলে গেছেন মানে? তুই কোনো কথা বলছিস না কেন? তখন আদ্রিতা ফট করে সবার সামনে বলে, আপনি কে? আপনাকে আমি চিনি না। আম্মু বলেছে না, আপনার ফুপু এ বাড়ি ছেড়ে চলে গেছেন, আপনিও চলে যান। আমি তো ওর কথা শুনে রীতিমতো অবাক। এই মেয়ে ওই মহিলাকে আম্মু বলছে, আবার আমাকে বলছে চলে যেতে। আমি ওকে বললাম, এক থাপ্পড়ে তোর গাল লাল করে দিব। ফুপু কোথায় বল? আর তুই আমাকে চিনিস না? গালের উপর দু একটা পড়লেই ঠিক চিনতে পারবি। এ কথা বলার সাথে সাথে আদ্রিতা আমাকে হাত ধরে টেনে নিয়ে গেটের বাইরে বের করে দিয়ে ধুম করে গেট লাগিয়ে দিল। চিন্তা করো কত বড় বেয়াদব। যাই হোক, তুমি ঠিক আছো তো ফুপু? আব্বুর নাকি তোমার জন্য খারাপ লাগছিল, তাই আম্মু আমাকে পাঠিয়েছিল তোমাকে আর আদ্রিতাকে নিয়ে আসতে, কিছুদিন বেরিয়ে যাবার জন্য। তাহলে আব্বুরও ভালো লাগতো, আর তোমাদের আমাদেরও। কিন্তু বাসায় গিয়ে যা দেখলাম, তাতে তো আমার কিছুই ভালো লাগছে না। তুই ভাইয়াকে কিছু বলিসনি তো? বা ভাবিকে? না ফুপু, আমি এখনো বাসায় যাইনি। কাউকে কিছু বলিস না কেমন? আমি কালই তোদের বাসায় আসছি, আদ্রিতাকে নিয়ে। ভাবিকে বলিস, ফুপুর একটু কাজ ছিল, তাই আজকে আসতে পারিনি, কাল আসবে। কিন্তু ফুপু, আদ্রিতা তো বাসায়, ওকে তুমি পাবে কোথায়? আমি তোকে বাসায় এসে সব বলছি। আপাতত কাউকে কিছু বলিস না তুই, অযথা সবাই চিন্তা করবে। আচ্ছা ফুপু, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আর আদ্রিতাও আমার সাথে আছে, চিন্তা করিস না। ধুর, আমি বুঝতেই পারছি না কিছু। আদ্রিতা আবার তোমার কাছে গেল কিভাবে? বললাম তো, দূর থেকে বলে এখন কিছুই বুঝবি না। কাল এসে আমি তোকে সব বলছি। রাতটুকু অপেক্ষা কর। আচ্ছা প্রভু, তুমি সাবধানে থেকো। আচ্ছা, রাখছি। হুম। তারপর আমাকে আর আম্মুকে দুজন মহিলা তাদের বাসায় নিয়ে যান। তারা সম্পর্কে দুজন যা হন। তাদের সাথে অনুদ্রিতাদের খুব ভালো সম্পর্ক। তার আমাদের ফ্রেশ হয়ে নিতে বলেন, তারপর আমাদের খেতে দেন। আমরা ফ্রেশ হয়ে খেয়ে নিই। তারপর তারা দুজনই আম্মুকে জিজ্ঞেস করেন আমি কেমন, আমি কেমন আছি এইসব। আর তারা অনুদিতা কেমন তাও বলা শুরু করেন। তাদের মধ্যে একজন বলেন, জানো তোমার বোন কেমন? কেমন? একদম দুষ্ট একটা মেয়ে। সারা এলাকা নিজেই মাথায় করে রাখে, সবাইকে পেরেশানিতে রেখে দেয়। কারো গাছের ফল, কারো পুকুরের মাছ, সব সে পেরে ধরে নিয়ে আসে। তোমার মা কত না করতেন, কিন্তু শুনতোই না। হি হি করে হেসে বলতো, ওর নাকি এগুলো করতে ভালো লাগে। বাসায় তো একটু সময়ের জন্য থাকতো না, রাত ছাড়া। সারাদিন টই টই করে ঘুরে বেড়াতো। তোমার মা ওকে নিয়ে কত যে চিন্তা করতো, জানে না পা। ওদের মা আদ্রিতার কথা প্রায়ই আমাদের কাছে বলতো। বলতো, মেয়েটাকে যদি একবার দেখতে পেতাম। আমরা বলতাম, যাও তাহলে দেখে আসো। সে বলতো, যেতে তো পারি, কিন্তু মেয়েটারে দেখলে যে রেখে আসতে মন চাইবে না। তাছাড়া যারা এখন ওর বাবা মা, তারাও কষ্ট পাবে আমি যদি গিয়ে মেয়ের জন্য কান্নাকাটি করি। অনুদ্রিতা দেখলে তো নিয়ে আসতে চাইবে ওকে, তখন আমি কি করব? আমি তো আর নিয়ে আসতে পারবো না, তখন কষ্ট আরো বাড়বে। থাক, আমার মেয়ে তাদের কাছেই ভালো আছে, ভালো থাক। তুমি ভালো আছো তো মা? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আম্মু আব্বু আমাকে কখনো বুঝতেই দেননি আমি যে তাদের পালিত সন্তান। যাক, শুনে খুশি হলাম। এবার তাহলে তোমরা শুয়ে পড়ো, অনেক পথ জার্নি করে আসছো। কি বলে যে আপনাদের ধন্যবাদ দিব ভাবি, আপনারা যা করলেন। না আপা, কি বলেন? ধন্যবাদ দিতে হবে না। আপনারা আমাদের আদ্রিতাকে এত ভালো রেখেছেন, তাতেই আমরা খুশি। তারা আমাদের ঘুমাতে বলে চলে যান। আমি আর আম্মু শুয়ে পড়ি। আম্মু, আদ্র ভাইয়া কি বলল? সে এমন ভুলভাল কি বলল আমাকে? আমি নাকি তাকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছি। এখন ঘুমা, সকাল হোক। তোর মামার বাসায় গিয়ে আদ্রর সামনে সব বলবো। কিন্তু অনুদ্রিত এখন কোথায় আছে, কেমন আছে, ওর সন্ধান পাবো কি করে? ওকে নিয়ে তোর চিন্তা করতে হবে না, ও যেখানে আছে ভালো আছে। আদ্রকে বলে ওর খোঁজ খবর নিবনে। আচ্ছা ঠিক আছে। আমি আর আম্মু ঘুমিয়ে পড়ি। সকাল হতেই নাস্তা করে আমরা ভদ্র মহিলা দুটোকে বিদায় জানিয়ে চলে আসি মামার বাসায়। মামা মামি তো আমাদের দেখে মহা খুশি, কিন্তু আদ্র ভাইয়া মুখটা একদম কালো করে রেখেছে আমাকে দেখে। অথচ অন্য সময় কত সুন্দর হাসিটাই না দিত আমাদের দেখে।
মামি আমাদের ফ্রেশ হতে বললেন। আমরা ফ্রেশ হলাম। আদ্র ভাইয়া আম্মুর কাছে আসলেন। এসে বললেন, ফুপু, তুমি ভালো আছো? ঠিক আছো? হুম, ঠিক আছি আমি। এবার বলো, আদ্রিতা তোমার কাছে কি করে এলো? ওকে তো আমি বাসায় দেখে এসেছি। আর ও আমার মুখের ওপর ধুম করে গেট লাগিয়েও দিয়েছে। ও ভাইয়া, বারবার কি আবোল তাবোল বলছো? আমি কেন তোমার মুখের ওপর গেট লাগাতে যাব? তাহলে কি তোর ভূত লাগিয়েছে? না, ওর ভূত লাগায়নি, অনুদ্রিতা লাগিয়েছে। অনুদ্রিতা? এ আবার কে? হুম, অনুদ্রিতা, আদ্রিতার যমজ বোন। কি? আদ্রিতার যমজ বোন? হ্যাঁ, তোকে আমি সব খুলে বলছি। এরপর আম্মু আদ্র ভাইয়াকে আমার আর অনুদ্রিতার সব কথা খুলে বলেন। আমাকে দত্তক নেওয়া থেকে শুরু করে অনুদ্রিতাকে খুঁজতে গ্রামে যাওয়া পর্যন্ত সবকিছু। আর এও বলেন, অনুদ্রিতা আমাকে খুঁজতে ওই বাসায় গিয়েছে। আদ্র ভাইয়া এবার সব বুঝতে পেরেছে। বাসায় আমি ছিলাম না, ছিল অনুদ্রিতা। সবই তো বুঝলাম। কিন্তু অনুদ্রিতা তাহলে ওই মহিলাকে আম্মু কেন ডাকছে? আমাকে না হয় চিনিনি, কিন্তু ওরকম ব্যবহার কেন করলো? আর তাছাড়া ওই মহিলার করে শুয়ে আছে ও, আবার মহিলাকে আঙ্গুরও খাওয়াচ্ছে। কয়েক ঘন্টার মধ্যে এত খাতির কিভাবে এদের? মহিলা কি দেখেনি আদ্রিতা তোমার সাথে বাসা থেকে বেরিয়ে গেছে? তাহলে ওই মেয়েকে আদ্রিতা মনে করে এত আদর কেন করছে? উনি অনুদ্রিতাকে আদ্রিতা মনে করেছে, এটা ঠিক, কিন্তু এত আদর কেন করছে আমিও ঠিক বুঝতে পারছি না। আম্মু, আমি জানি। কি জানিস? অনুদ্রিতাকে আমি ভেবে আব্বুর দ্বিতীয় স্ত্রী কেন এত আদর যত্ন করছেন। কারণ আব্বু তার সামনে আমি বেরিয়ে আসার আগ মুহূর্তে বলে দিয়েছেন, আব্বু এই বাড়ির অর্ধেক আমার নামে লিখে দিয়েছেন। তাই আমার আদর তার কাছে বেড়ে গিয়েছে। কিন্তু অনুদ্রিতা কেন ওনাকে আম্মু ডাকছে? আদ্র ভাইয়া, ও কি বুঝতে পেরেছে আমার আম্মু যে তোমার কুকুর? ওই মহিলা না? হ্যাঁ, খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, ও কিন্তু আদ্রিতা সেজে আছে ওখানে, অনুদ্রিতা হিসেবে নয়। আর ও যখন আমাকে অপমান করছিল, ওই মহিলা কি সুন্দর হাসছিল। আব্বু ছিলেন না বাসায়? না, ফুফা ছিলেন না। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও না রে। ফুপু, তুমি কি কিছু আন্দাজ করতে পারছো? না, তবে আমার মনে হয় না অনুদ্রিতা এমন কিছু করবে যাতে আদ্রিতার ক্ষতি হয়। কোনো না কোনো রহস্য তো ঠিকই আছে। কিন্তু তুমি বাসা থেকে চলে কেন গেছো? আরে, এ আবার আরেক কাহিনী। ওই মহিলা তার মা বোন মিলে তোর ফুপাকে ঠকাচ্ছে, তার মাথাটা খারাপ করে দিচ্ছে। তাই তাদের প্রয়োজনায় পরে তোর ফুপা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমাকে বের করে দিয়েছে বলে আদ্রিতাও আমার সাথে বেরিয়ে এসেছে। কিন্তু এখন আমরা কি করব ফুপু? সবকিছু ঠিক করব কিভাবে? সব ঝামেলার সমাধান হবে কি করে? এখন প্রথমে কাজ হচ্ছে তোর ওই বাসায় এন্ট্রি নেওয়া। আমি আমি কেন ওই বাসায় যাব? কারণ যা করার এখন সব তোকেই করতে হবে। আমি আর আদ্রিতা তো আপাতত যেতে পারছি না, তাই তুই যাবি। ওখানে থেকে সব ঝামেলা মিটমাট করবি। তোমরা নেই, আমি কিভাবে যাব ওই বাসায়? আর ফুপা কি আমাকে অ্যালাউ করবে? তোর ফুপা খারাপ মানুষ না রে, তিনি আগের মতোই আছেন। শুধু খারাপের পাল্লায় পড়ে মাথাটা একটু বিগড়ে গেছে। তোকে সে খুশি মনে মেনে থাকতে বলবে। আমার রাগ তো উপর ছাড়বেন না। কিন্তু আমি কি বলে থাকবো? তুই বলবি কয়দিন তোর চাকরির জন্য একটা পরীক্ষা আছে, তাই তোর কিছুদিন কোচিং ক্লাস করা লাগবে। আর কোচিং সেন্টার আমাদের বাসা থেকে কাছে। আচ্ছা ঠিক আছে, তা না হয় বললাম। কিন্তু ওই বাসায় গিয়ে আমার প্রথম কাজ কি? ওই বাসায় গিয়ে তোর প্রথম কাজ হচ্ছে অনুদ্রিতার সাথে কথা বলা, ওকে সবকিছু খুলে বলা। তারপর দুজন মিলে প্ল্যান করে জুটিবদ্ধ হয়ে যেভাবে পারিস ওই মহিলা আর মহিলার মা বোনের প্রতারণার পর্দা তোর ফুপার সামনে ফাঁস করা। কিন্তু ওই অনুদ্রিতা তো আদ্রিতার ভাব নিয়ে বসে আছে। আর যেভাবে ওই মহিলার কোলে শুয়েছিল, ও কি ওই মহিলার বিপক্ষে যাবে? তুই আগে যা, তারপর অনুদ্রিতাকে আদ্রিতার সাথে কথা বলিয়ে দিস। তাহলেই হবে। যা বলার আদ্রিতা আর আমি তোকে বুঝিয়ে বলবো না। তুই গিয়ে আগে ওর সাথে কথা বল, ওকে তোর দলে আন। ধুর, কি এক ঝামেলা! যেভাবে ওই দিন মুখের উপর গেট লাগিয়ে দিল, না জানি এবার কি করে। এত ফাজিল মেয়ে বাবা! আর আমাদের আদ্রিতা কত ভালো। হুম, এই ভালো মেয়েটাকে তো কত কিছু বলছিলাম, রাগ করছিল আমার সাথে। সরি রে, মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। আমি কি জানি নাকি ওটা আমাদের আদ্রিতা না, পচা মেয়ে অনুদ্রিতা। এই খবরদার, আমার বোনকে পচা বলবা না। ওরে, লেগে গেল? লাগবে না। হাজার হলেও যমজ বোন বলে কথা। বুঝেছি বুঝেছি, যাই আগে তারপর বলবো নে। তোর বোন পচা নাকি ভালো? আচ্ছা ফুপু,
বাবা আমাকে কি বলবো তাহলে? কোথায় যাচ্ছি বা কি? বলবি একটা চাকরির জন্য ক্লাস করতে হবে কিছুদিন। বন্ধুর বাসায় যাচ্ছিস, ওখানে থেকেই ক্লাস করবি। আমি চাই না ভাইয়া ভাবি কোনো কিছু জানুক। আমাকে যে তোর ফুপা, এগুলো শুনলে ভাইয়া সহ্য করতে পারবেন না। এমনিতে তার দ্বিতীয় বিয়ের কথা শুনে ভাইয়া অনেক কষ্ট পেয়েছে। আমি চাই না আর কষ্ট পাক। আচ্ছা ফুপু, আচ্ছা। মামি আমাদের খাওয়া দাওয়া করার জন্য ডাকছেন। আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। আদ্র ভাইয়া খাবার টেবিলে বসে মামা মামিকে কোচিং এর কথা বলল, আর বলল কিছুদিন বন্ধুর বাসায় থাকতে হবে। মামা মামিও অনুমতি দিলেন যাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে বিকেলে রওনা দেয় আদ্র ভাইয়া। আম্মুকে বলে, শুধুমাত্র তোমাদের মুখের দিকে চেয়ে আমি ওই অভদ্র মহিলা আর নাগিনটার সামনে নিজের জান নিয়ে যাচ্ছি, নইলে কোনোদিনও যেতাম না। এই ভাইয়া, আমার বোনকে নাগিন বলবা না। তাহলে কি বিষধর নাগিন বলবো? আম্মু, ভাইয়াকে কিছু বলো না। আদ্র, ওখানে গিয়ে অনুদ্রিতার সাথে বন্ধুত্ব করতে গিয়ে আবার শত্রুতা বাঁধিয়ে ফেলিস না। দেখা যাক ফুপু কি হয়। আসছি তাহলে, দোয়া করে দাও। হুম, ভালো মতে যা। আর দোয়া করি তুই তোর মিশনে সাকসেস হ, আমাদের সংসারে সুখ ফিরে আসুক। আদ্রিতা, আসছে রে। সাবধানে যেও, সাবধানে থেকো। আমার বোন আবার যেন গেট লাগিয়ে দেয় না। হি হি হি। আচ্ছা আচ্ছা, তোরাও ভালো থাকিস, ফুপুকে দেখে রাখিস। আদ্র ভাইয়া মামা মামির কাছে থেকে বিদায় নিয়ে রওনা নেয় আমাদের বাসার উদ্দেশ্যে। বাসায় পৌঁছে কলিং বেল বাজাতে গেট খুলে অনুদ্রিতা। হাই নাগিন, আপনি আবার এসেছেন? চলে যান এক্ষুনি। ওহো, এবার তো যাবার জন্য আসেনি, এবার এসেছি থেকে যেতে। মানে, আমি কিন্তু আজও মুখের উপর গেট বন্ধ করে দিব। তাই ভালো মতো বলছি চলে যান। দেখি তো কিভাবে গেট বন্ধ করতে পারো। এই বলে আদ্র ভাইয়া অনুদ্রিতাকে ধাক্কা দিয়ে পেছনে নিতে নিতে দেয়ালের কাছে নিয়ে যায়। অনুদ্রিতা দেয়ালে আটকে যায়। সরুন বলছি, সরুন, ছাড়ুন আমাকে। আদ্র ভাইয়া অনুদ্রিতার চোখে চোখ রেখে বলে, ধরেই যখন ফেলেছি সহজে ছাড়ছি না। সরি বলো। সরি? কিসের সরি? আমার সাথে যে রুড বিহেভ করেছো সেই জন্য। ইস, আমার বইয়ে গেছে। ছাড়ো আমাকে, নয়তো আমি চিৎকার দেবো কিন্তু। আদ্রিতা, কে এসেছে মামনি? আমো দেখো না, আসো এখানে। আদ্র দ্রুত অনুদ্রিতাকে ছেড়ে দেয় আর বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। আসলে আদ্রিতা, ভাইয়া কথা সম্পূর্ণ করার আগে আব্বুর দ্বিতীয় স্ত্রী চলে আসেন। তুমি তুমি আবার এসেছো? জি, আসসালামু আলাইকুম। কি জন্য এসেছো? আমার একটু ফুপার সাথে কথা ছিল। কি কথা শুনি? ফুপা কি অফিস থেকে বাসায় ফিরেছেন? কখন ফিরবেন? তাকেই বলবো। আব্বুর শরীরটা ভালো না, তাই আজ তাড়াতাড়ি চলে এসেছেন। আমি আব্বুকে ডেকে দিচ্ছি, কথা বলে দ্রুত চলে যাবেন। দেখা যাক, তুমি ডাকো আগে। অনুদ্রিতা আব্বুকে ডেকে দেয়। আব্বু এসে দেখেন আদ্র ভাইয়া এসেছে। আদ্র ভাইয়াকে দেখেই আব্বু বললেন, কেমন আছো আদ্র? আসসালামু আলাইকুম ফুপা। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনলাম আপনার শরীরটা নাকি ভালো না। ওই তো বয়স হচ্ছে, এখন একটু এরকম হবে। তা তুমি কি মনে করে এলে? তোমার ফুপু পাঠিয়েছে? কোনো লাভ হবে না। ও যে অন্যায় করেছে তার ওর মাফ নেই। না ফুপা, আমি ওই জন্য আসিনি। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে আমি আসতে চাই না। আপনাদের যা ভালো মনে হয় করুন। আমি তো এসেছি আমার দরকারে। কি দরকার বলো? আসলে ফুপা, আমি একটা চাকরির পরীক্ষা দেব, আর তার জন্য আমাকে কিছুদিন কোচিং করতে হবে। কোচিং সেন্টারটা আমাদের বাসা থেকে কাছে। সেজন্য চাচ্ছিলাম আমি কিছুদিন এখানে থাকতে। যদি আপনি অনুমতি দেন তবে। তবে আমার উপকার হতো। এবার বলতে হয় নাকি, দোষ তোমার ফুপু করেছে। তুমি বা ভাই ভাবি তো করনি যে আমি তোমাদের সাথেও বাজে ব্যবহার করব, সম্পর্ক নষ্ট করে দেব। থেকে যাও, তোমার যতদিন ইচ্ছা ততদিন। যখন ইচ্ছে তোমরা আসবে, থাকবে, বেড়াবে, নিজের বাড়ি মনে করে। কোনো সংকোচ করবে না কেমন? তোমার কিছু দরকার হলে আদ্রিতাকে বলো কেমন? তাছাড়া কাজের মহিলাও আছে, তাকেও বলতে পারো। অনেক ধন্যবাদ প্রপা। আমি তাহলে কোন রুমটাতে থাকবো? আদ্রিতা, আমাদের গেস্ট রুমটা দেখিয়ে দাও তো ওকে। আব্বু, আমি? তোমার দেখাতে হবে না মামনি, আমি নিয়ে যাচ্ছি। আদ্র ভাইয়া যে ওই বাসায় থাকবে, আব্বুর দ্বিতীয় স্ত্রী তা পছন্দ না হলে না করতে পারেন না। কারণ আব্বুর চোখে তাহলে সে খারাপ হয়ে যাবে। তিনি গিয়ে আদ্র ভাইকে গেস্ট রুম দেখিয়ে দেন। তোমার যখন যা প্রয়োজন হয়
তুমি আমাদের কাজের মহিলাকে বল, আর ইমার্জেন্সি কিছু প্রয়োজন হলে আমাকে ডাকবে। আদ্রিতাকে ভুলেও ডাকবে না, ওর সাথে কোনো কথা বলার চেষ্টা করবে না। তোমাদের মতো ইয়াং ছেলেদের দিয়ে কোনো বিশ্বাস নেই। কি বলছেন আপনি? আদ্রিতা আমার ফুফাতো বোন, ছোট থেকে দেখে আসছি। ওর সাথে কথা বলবো না? ফুফাতো বোন, কিন্তু আপন না, পালিত। তাছাড়া এখন তো তোমার ফুপু এই বাড়িতে নেই, তাই আদ্রিতা এখন শুধু আমার মেয়ে। আমায় ওকে দেখে শুনে রাখতে হবে, তাই যা বললাম মনে রেখো। দেখা যাবে। আপনি এখন আসুন, আমি ফ্রেশ হব। হ্যাঁ, যাচ্ছি। আব্বুর দ্বিতীয় স্ত্রী চলে যান। আদ্র ভাই আমাকে ফোন দেন। হ্যাঁ ভাইয়া, বলো। কি অবস্থা? আদ্রিতাদের বাসায় তো এসে গেছি, ফুপা থাকতেও অনুমতি দিয়েছেন, কিন্তু ওই মহিলা তো সাফ সাফ না করে দিয়ে গেল। আমি যেন আদ্রিতার মানে অনুদ্রিতার সাথে কোনো কথা না বলে। আমার মতো ইয়াং ছেলেদের সে নাকি বিশ্বাস করে না, কিন্তু আমি তো জানি এখানে ঘাপলা আছে। আরে বুঝো না, সে ভাবতেছে তোমার সাথে যদি অনুদ্রিতা মিলে যায়, সে তো জানে ওটা আমি। আর তারপর যদি তোমরা মিলে কোনো প্ল্যান করো, আম্মুকে বাসায় নিয়ে যাও। ওই মহিলা কম চালাক না, বুঝছো? নইলে আমার আব্বুকে এভাবে ফাঁসিয়ে বিয়ে করে? চালাক বলেই পেরেছে। আচ্ছা, অনুদ্রিতার কেমন ব্যবহার দেখলে? আরে, আমি ওকে কিছু বলতে যাব ওদের ব্যাপারে, আর তখনই ওর আম্মু আম্মু করতে লাগলো। আর মহিলা এসে হাজির। তোর বোন তো আমাকে সহ্যই করতে পারে না। আর কি জানি, ওকে আমার তেমন সুবিধারও মনে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে আমাদের চেয়ে আরো বড় কোনো প্ল্যান করে ও বাসায় ঢুকেছে। ধুর, কি যে বলো! ও আমাকে খুঁজতেই বাসায় এসেছে। আর কি প্ল্যান করে আসবে? তুমি একটু বেশি ভাবছো। না রে, আমার মনে হয় না আমি বেশি ভাবছি। তাহলে এখন কি করতে চাইছো? আমি চাইছি ওকে আপাতত কিছুই বলবো না, আগে ওর ভাবসাব বোঝার চেষ্টা করি, তারপর দেখি শেষ পর্যন্ত জল কোথায় গড়ায়। আচ্ছা ভাইয়া, তোমার যা ভালো মনে হয় তাই করো। আচ্ছা, ফুপুকে তাহলে চিন্তা করতে না করিস। বলিস, ফুপা আমার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করেনি, বরং বলেছে আমি যেন নিজের বাড়ি মনে করেই থাকি। তোকে অবশ্য বিয়ে করলে নিজের বাড়ি তো হয়ে যেত। ওই যে মানুষ করে না, মামাতো ফুপাতো, চাচাতো চাচাতো, খালাতো খালাতো, হয়তো এমন বিয়ে। অন্তত এই বিশাল বাড়ির অর্ধেক মালিক তো হতে পারতাম। করবি নাকি আমাকে বিয়ে? ভাইয়া তুমি না, লোভী একটা। আম্মুকে বলে দেবো কিন্তু। যাও, তোমার নিজের কাজে মন দাও, যে কাজের জন্য গিয়েছো তুমি। আচ্ছা, রাখছি। তবে তুই চাইলে কিন্তু পারিস এবাড়ির মালিক আমায় বানাতে। ভেবে দেখিস। হি হি হি, বুঝেছি। তোমার মামার হাতে মার খাওয়ার ইচ্ছে হয়েছে। দাঁড়াও, মামাকে বলে আসছি। ওই না না, রাখছি রাখছি। আদ্র ভাইয়া ফ্রেশ হয়ে নেয়। কাজের মহিলা ভাইয়ার জন্য নাস্তা নিয়ে যায়। ভাইয়া ভাবছে কিভাবে অন্যদিতার মনের খবর জানতে পারবে, আর কিভাবে বা আমাদের প্ল্যান সাকসেস হবে। ভাইয়া নাস্তা করে ছাদে যায়, গিয়ে দেখে একটা মেয়ে ফুল ধরে ছবি তুলছে। আদ্র ভাইয়াকে দেখে তার হাত থেকে ফোনটাই পড়ে যায়। হা করে তাকিয়ে থাকে সে আদ্র ভাইয়ার দিকে। ও হ্যালো, আপনার ফোন। ওহ সরি, কে আপনি? আমি আদ্র, আদ্রিতার মামাতো ভাই। আপনি? আমি অধরা, এটা আমার দুলাভাইয়ের বাসা। ও, আপনি তাহলে আমার ফুপুর সতীনের বোন। এভাবে বলছেন কেন? আপনি আমাকে অধরা বলে ডাকবেন। আমার তো মনে হয় আপনি আমার 2-4 বছরের বড় হবেন। 2-4 বছর আজকাল কোনো ব্যাপার না। দেখনি, প্রিয়াঙ্কা চোপড়ার পর প্রিয়াঙ্কার চোপড়া থেকে 10 বছরের ছোট। ওহো, যা, তোমাকে তুমি বলে ফেললাম। আমি কি বললাম? আর আপনি কি বলছেন? মাথায় কি কোনো সমস্যা আছে নাকি আপনার? আরে না, সমস্যা কেন থাকবে? তুমি আমাকে অধরা বলে ডাকবে, আর তুমি করে বলবে। কেন? কারণ তোমাকে আমার ভালো লেগেছে। মানে? হুম, কিন্তু সম্পর্কে তো আপনি আমার আন্টি হন। রাখো তোমার আন্টি, আপন আন্টি তো আর না। কোথাকার তালতো আন্টি? না, আপনার মাথায় আসলে কোনো সমস্যা আছে। আমি যাই বলে আদ্র ভাইয়া দৌড়ে দিয়ে সিঁড়ি দিয়ে নামতে যায়, আর অনুদ্রিতার সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগে। সেই সময় অনুদ্রিতা আদ্র ভাইয়ার হাত ধরে ফেলে, আর বলে, ইচ্ছে তো করছে ছেড়ে দেই, কিন্তু গেস্টদের আমরা অসম্মান করি না, তাই ছাড়লাম না। এরপর থেকে দেখে শুনে চলবে। আপনাকে ধরার জন্য সবসময় আমি তো থাকবো না। কেন থাকবে না? থেকো, আমার পাশে পাশেই থেকো। শত হলেও মামাতো ভাই আমি তোমার। আমার খেয়াল রাখা তোমার দায়িত্ব নাকি? ছেড়ে দেবো হাত?
মন চাইলে দাও। সিনেমায় নায়ক নায়িকাকে এভাবে বাঁচায়, আর বাস্তবে নায়িকা নায়ককে বাঁচাচ্ছে। সো সুইট। আপনি আসলে একটা পাগল। জানতো এখান থেকে। এই বলে অনুদ্রিতা আদ্র ভাইয়ার হাত ছেড়ে ছাদে চলে যায়। আদ্র ভাইয়া অনুদ্রিতা ছাদে যায় বলে আবার ছাদে যায়। আদ্র ভাইয়া যাবার পর আবারও অধর আন্টি ভাইয়ার কাছে আসে। এবার আদ্র ভাইয়া অনুদ্রিতার পেছনে গিয়ে বলে, আমাকে বাঁচাও, এই মহিলা আমাকে জ্বালিয়ে মারছে। কি আমি মহিলা? না সরি আন্টি। হা হা হা। অধরা তুমি হাসছো? আন্টি তো লাগেন। আপনি আন্টি। আন্টি বলে সমস্যা কি? তোমার আন্টি হই, ঠিক আছে, কিন্তু আমাকে অধরা বলে ডাকবে। আমি ওকে অনুমতি দিয়েছি। হি হি হি। তাই নাকি? তাহলে ডাকুন আন্টিকে অধরা বলে। আমি নিচে যাই। কাবাব মেয়ে হাড্ডি হবার ইচ্ছে নেই। এই বলে অনুদ্রিতা নিচে নেমে যায়। আদ্র ভাইয়াও অধরার পেছন পেছন নিচে নামতে থাকে আর বলে, তোমার সাথে আমার একটু কথা ছিল, কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই। কেন নেই? ফুপার যেখানে আমার সাথে কোনো সমস্যা নেই, সেখানে তোমার কি সমস্যা? আমার অনেক সমস্যা। কি সমস্যা সেটাই তো জানতে চাচ্ছি। আদ্রিতা, তুমি ওই ছেলের সাথে কি করো? এদিকে এসো, আমার কাছে এসো। আম্মু, আমি একটু ছাদে গিয়েছিলাম, সেও গিয়েছিল, এই আর কি। তোমাকে যেন ওই ছেলের আশেপাশে আমি আর না দেখি। আমারও কোনো ইচ্ছে নেই আম্মু। তাহলে যাও, তোমার রুমে যাও। অনুদ্রিতার রুমে চলে যায়। আদ্র ভাইয়াও আদ্র ভাইয়ার রুমে চলে যায়। রাতে আব্বু আদ্র ভাইয়াকে খেতে ডাকেন। তারা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেন। আব্বু আদ্র ভাইয়াকে বলেন, কোনো সমস্যা হচ্ছে না তো আদ্র? না ফুপা, কোনো সমস্যা হচ্ছে না। কোনো সমস্যা হলে আমাকে জানাবে। আমি একটা কথা বলতে চাইছিলাম। জি আম্মা বলেন। আমি আবার লুকায় লুকায় কোনো কথা বলতে পারি না, তাই সামনাসামনি বলছি। বলছিলাম কি, এমন ইয়াং একটা ছেলেকে কি বাসায় রাখা ঠিক, যেখানে তোমার নিজের একটা মেয়ে আছে বাসায়? ছি, আমায় এসব কি বলছেন আপনি? আপনি ভুলে যাবেন না, আদ্র আর আদ্রিতা মামাতো ভাই বোন। আমি যেন দ্বিতীয়বার এ নিয়ে কথা না শুনি। মেজাজটাই খারাপ করে দিল। এ কথা বলে আব্বু উঠে চলে যান। আদ্র ভাইয়াও উঠে তার রুমে চলে যায়। রাতে সবাই ঘুমানোর জন্য শুয়ে পড়ে। আদ্র ভাইয়ার রুম আর আব্বুর দ্বিতীয় স্ত্রীর মায়ের রুম পাশাপাশি। আদ্র ভাইয়া পানি আনতে নিচে নামতে যায়, আর পাশের রুম থেকে শুনতে পায়, মা, তুমি এসব কি বললে? যেখানে আমি নিজে চুপ করে আছি, যাতে ওনার চোখে খারাপ না হয়, আর তুমি কিনা সবার সামনে পাগল হয়ে গেছো নাকি? নাকি জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে? সবই ঠিক আছে আমার। তুই কি বুঝতে পারছিস না? এই ছেলে নিশ্চিত কোনো বুদ্ধি আটি এসেছে। আদ্রিতার আব্বা বোকা বলে সব বিশ্বাস করেছে। আমি সবই বুঝেছি, কিন্তু আমি কিছু বলে আদ্রিতার আব্বুর চোখে খারাপ হতে চাইনি। তাছাড়া আমি ওই ছেলেকে আর আদ্রিতাকেও দুজনের সাথে কথা বলতে না করে দিয়েছি। আর আমি তো চোখে চোখেও রাখছি, ওই ছেলে একা কিছুই করতে পারবে না আদ্রিতার সাথ না দিলে। আর আদ্রিতা এখন আমি বলতে ফিদা। ওই মেয়ের হাব ভাবও আমার ভালো লাগছে না। আগে তো তোকে দেখতেই পারতো না। যে না ওর মা চলে গেল, তোকে ছাড়া কিচ্ছু বুঝে না। আরে বুঝে না, আপন মা তো ছিল না ও। ওর এক মা হলেই হলো। ওর দরকার আশ্রয়, বাড়ি, তাই আর কি। আর তুই যেভাবে ওকে কোলে তুলে নাচতেছিস, আমিও তো তোর ভাবমতি কিছুই বুঝতে পারছি না। আরে মা, আমি ওকে আমার বশে আনছি। অর্ধেক বাড়ি ওর নামে শোনোনি তুমি? আমি তো ওর আব্বুর সাথেও এমন ভাব করি, যেন তাকে ছাড়া কিচ্ছু বুঝি না। কত ভালোবাসি আমি তাকে। কিন্তু সত্যি কি তাই? আমার না দরকার মেয়েকে, আর না দরকার মেয়ের বাবাকে। আমার তো দরকার টাকা আর সম্পত্তি। যেদিন পেয়ে যাব, সেদিন এই দুটোকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেব। আর এবারই হবে আমার। শুধু স্বপ্নই দেখিস না, প্ল্যান মতো কাজও করিস। করছি মা, তুমি কোনো ঝামেলার সৃষ্টি করো না। এত কষ্ট করে সব আয়ত্তে আনছি। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু করব না। আমি যাচ্ছি তাহলে। যা। আদ্র ভাইয়া সব শুনে পানি আনতে চলে যায়। কিন্তু গিয়ে দেখে অনুদ্রিতা ফোনে কার সাথে যেন কথা বলছে, আর বলছে, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি যেইভাবে বলেছেন, আমি ঠিক সেইভাবেই কাজ করছি। আমরা আপনাদের উদ্দেশ্যে সফল হব ইনশাল্লাহ। আদ্র ভাইয়া অবাক হয়ে যায় অনুদ্রিতার কথা শুনে, আর ভাবতে থাকে, অনুদ্রিতা কার সাথে কথা বলছিল? তাহলে কি অনুদ্রিতা কোনো প্ল্যান নিয়ে এই বাসায় ঢুকেছে? আর ফোনের ওই প্রান্তের বিগ প্ল্যানারটাকে? কার সাথে কথা বলছিলে তুমি? আমি? এই ছেলে, এত রাতে তুমি এখানে কি করছো?
হলরুমের লাইট অন দেখে আসলাম আমি। আর আদ্রিতা মামুনি, তুমি বা কি করছো এখানে? আম্মু, আমি ফোনে কথা বলছিলাম আমার একটা বান্ধবীর সাথে, আর আমি পানি নিতে এসেছিলাম। পানি নিতে এসেছো তো আদ্রিতার কাছে কি? তোমাকে না বলেছি আদ্রিতা থেকে দূরে দূরে থাকবে। হঠাৎ ওকে ফোনে কথা বলতে দেখলাম, তাই একটু কথা বলছিলাম, তেমন কিছু না। যাও তাহলে এখন, পানি নিয়ে নিজের রুমে যাও। হ্যাঁ যাচ্ছি। আদ্র ভাইয়া পানি নিয়ে রুমে চলে আসে, তারপর আমাকে ফোন দেয়। হ্যাঁ ভাইয়া বলো। ঘুমিয়ে পড়েছিস? না ভাইয়া, বলো তুমি। তোমাকে বলেছিলাম না অনুদ্রিতা কোনো প্ল্যান নিয়ে বাসায় ঢুকেছে। হ্যাঁ, বলেছিলে তো। আমি ঠিকই বলেছিলাম। আমি নিজে কানে আজ শুনেছি অনুদ্রিতাকে ওর বিগ প্ল্যানার সাথে কথা বলতে। ও তাকে ফোনে বলছিল। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবেই কাজ করছি। আমরা আমাদের উদ্দেশ্যে সফল হবই ইনশাল্লাহ। কিন্তু ভাইয়া, ও ফোন পেল কোথায়? গ্রাম থেকে আমি দুটো কাকের কাছে জেনে এসেছি অনুদ্রিতার কোনো ফোন নেই। জানি না আমি, হয়তো ওকে যে পাঠিয়েছে সে কিনে দিতে পারে। কিন্তু আমি যতটুকু জানি ও আমাকে খুঁজতে এসেছে। তুই তোর এই জানা নিয়েই বসে থাক। তাহলে ভাই এখন কি করবে? কি আর করব, ওকে দলে নেওয়া যাবে না। যা করার আমাকে একাই করতে হবে। দেখি শেষ পর্যন্ত কি হয়, তারপর ওর মুখোশ আমি খুলব। আমার মাথা কোনো কাজ করছে না ভাইয়া, বুঝতে পারছি না কি হচ্ছে এসব। আমিও কিছু বুঝতে পারছি না, তবে এইটুকু ঠিক বুঝতে পারছি ওর সাথে আরো একজন আছে, যে কিনা ওকে সব শিখিয়ে দিচ্ছে। কিন্তু সেই মানুষটাকে আর কি চাই তিনি, আমি কি করে জানবো? এটা জানে ওই বিগ প্ল্যানার, আর ওই তোর যমজ বোন নাগিন। আচ্ছা রাখছি তাহলে, ঘুমিয়ে পড়। চিন্তা করিস না, দেখি আমি কি করা যায়। ভাইয়া তাহলে কি আমি চলে আসবো? না, তুই চলে এলে আবার কাহিনী অন্যদিকে মোড় নিবে। তুই ওখানেই থাক, আমি কি করতে পারি দেখছি। আচ্ছা ভাইয়া, সাবধানে থেকো। হুম, রাখছি। সকালবেলা দাঁত ব্রাশ করতে করতে আদ্র ভাইয়া ছাদে যায়। তাকে যেতে দেখে অধরাও ছাদে যায়। গিয়েই হাসি দিয়ে বলে, হাই হ্যান্ডসাম, ঘুম কেমন হলো? এই তো ভালো আন্টি। আপনার? আমারও ভালো। কিন্তু তুমি আমাকে আন্টি বলছো কেন? তুমি আমাকে অধরা বলবে। অধরা? আচ্ছা আন্টি। আবারও আন্টি? আচ্ছা অধরাই বলবো, তুমি করেও বলবে। হুম, তা না হয় বললাম। আচ্ছা তুমি এত বোকা কেন অধরা? কই আমি বোকা? আমি তো অনেক চালাক। কই চালাক? আমার তো তা মনে হয় না। তোমার মা আর বড় আপু কত চালাক, আর তুমি কত বোকা। আমাকে তুমি বারবার বোকা কেন বলছো? বোকা নয় তো কি? তোমার বড় আপু কি সুন্দর করে এত টাকা পয়সাওয়ালা একজনকে জুটিয়ে নিলেন, আর তুমি কি না এখানে বোনের বাসায় এসে বসে আছো। তুমিও তো একজন টাকা পয়সাওয়ালা জুটিয়ে নিয়ে পারতে। অধর একটু সহজ সরল, ওর মা বোনের থেকে পুরোটাই আলাদা। যে কেউ একটু ভালো ব্যবহার করে ওর পেটের খবর জেনে নিতে পারবে। আর এটা আদ্র বুঝে গিয়েছিল অধরার ব্যবহারে। ধুর, আমি কি এমন বুড়ো বিয়ে করব নাকি? আমার এত টাকা পয়সা লাগবে না, আমার তুমি হলেই চলবে। আমি কি আপুর মতো বোকা নাকি যে বুড়ো বিয়ে করব টাকার লোভে? তোমার আপু তাহলে টাকার লোভে ফুপাকে বিয়ে করেছে? তা নয় তো কি, আপু তো টাকার জন্য তাকে বিয়ে করেছে, আর কয়দিন পর ছেড়েও দেবে। মানে? তোমাকে বলবো, তুমি কাউকে বলবে না তো? আমি সবাইকে সব কথা বলি না, তোমাকে বলছি কারণ তোমাকে আমার ভালো লেগেছে। পছন্দ করি আমি তোমায়। হি হি। না বলবো না, বলো তুমি। আসলে আপুর তো বয়ফ্রেন্ড আছে, ওই বয়ফ্রেন্ডকে আপু বিয়ে করবে কিছুদিন পর। দুলাভাইকে ছেড়ে চলেও যাবে। মানে? ঠিক বুঝলাম না, বুঝিয়ে বলো তো। আরে বোঝনি? আপু তো অধরা, তুই এই ছেলের সাথে এখানে কি করছিস? তোকে না বলেছি তুই আমি আর তোর আপু ছাড়া কারো সাথে এ বাড়িতে কথা বলবি না। আর কখনো কথা বললে ঠাস করে থাপড় মেরে দিব। চল নিচে। হ্যাঁ, আমাকে সবাই শুধু বকে। আদ্র ভাই আমাকে কল দেয় আর বলে, আদ্রিতা, তোকে তো আরো কিছু কথা বলা হয়নি। গতরাতে আমি ফুপার দ্বিতীয় স্ত্রী আর তার মায়ের কথাও শুনে ফেলি। তারা আসলে টাকা পয়সা, ধন সম্পত্তি আয়ত্ত করার জন্য এসেছেন। আর এসব দখল করতে পারলেই তার ফুপাকে আর তোকে বাড়ি থেকে বের করে দিবে। এগুলোই তাদের প্ল্যান। এগুলো আমি জানি ভাইয়া। বাসা থেকে চলে আসার দিনই তো তাদের অনেক কথা শুনে ফেলি। আম্মু আর আমি, আম্মু বললেন না তো তোমায় সেদিন? কথা শুনেই তো বুঝেছি তিনি আব্বুকে লোভে পড়ে বিয়ে করেছেন। তাদের উদ্দেশ্য টাকা পয়সা, ধন সম্পদ হাসিল করা। আর আজ তার বোনের থেকে এও শুনলাম তার নাকি বয়ফ্রেন্ডও আছে। ফুপাকে ছেড়ে দিয়ে নাকি তার বয়ফ্রেন্ডকে বিয়ে করবে। তার বোন তোমাকে বলেছে এসব? হুম, মেয়েটা সহজ সরল আমিও জানি, তাই তাকে সবসময়
সাথে সাথে রাখে তার মা বোন, যাতে আমাদের সাথে কোনো কথা না বলতে পারে। হুম, আমিও তার কথা শুনে প্রথম দিনেই বুঝে গিয়েছিলাম, তাই আজ চালাকি করে কথাগুলো বের করি। কিন্তু আরো কিছু জানার আগেই তার মা এসে পড়েন। ভাইয়া, বিশ্বাস করো, আমার আর এখন কিছু ভালো লাগছে না। আমাদের এক প্ল্যান, আব্বুর দ্বিতীয় স্ত্রীদের এক প্ল্যান, আবার তুমি বলছো অনুদ্রিতারও প্ল্যান করে বাসায় ঢুকেছে। এত প্ল্যানের ভিড়ে কাদের প্ল্যান সাকসেস হবে কে জানে। শোন, কোনো চিন্তা করিস না, যাদের উদ্দেশ্য সৎ তাদের প্ল্যানই সফল হবে। তুই ফুপুর দিকে খেয়াল রাখিস। আচ্ছা, রাখবো। এভাবে আরো 2 দিন কেটে যায়, কিন্তু আদ্র ভাইয়া কোনো কিছুতেই আগাতে পারে না। ওইদিকে আব্বুর দ্বিতীয় স্ত্রী অধরা আর অনুদ্রিতাকেও ভাইয়ার ধারে কাছেও আসতে দেন না। আদ্র ভাইয়ার কোনো প্ল্যানে কাজ করছে না। আদ্র ভাইয়া ভাবেন কোনো না কোনো কিছু তো করতেই হবে। এভাবে আরো সময় চলে যাচ্ছে। আজ রাতের বেলা খাবার টেবিলে সবাই একসাথে খেতে বসেন, আর তখন আদ্র ভাইয়া বলে ওঠেন, আদ্রিতা, ফুপুর এই গরুর মাংসের তরকারিটা কত মজার বল। খেলে শুধু খেতেই মন চায়। আসলে সবার হাতে সব রান্না মজা হয় না। ঘরের লক্ষ্মীটাকে খুব মিস করছি রে। আর তখনই হঠাৎ আব্বুর দ্বিতীয় স্ত্রীর মা রেগে গিয়ে বলে ফেলেন, আমার মেয়ে হচ্ছে ঘরের লক্ষ্মী, বুঝলা? দেখেছো কত ভালো ভালো রান্না করেছে, কত মজা হয়েছে, পেট ভরে খাচ্ছি। আর আদ্রিতার মায়ের হাতের যে রান্না, মুখেও দেওয়া যেত না। ছিল তো অলক্ষী, এত বছরের ঘর আলো করে একটা সন্তান দিতে পারেনি। সেও গেছে বাড়ি থেকে, অশান্তিও দূর হয়েছে। ও যতদিন ছিল দমে নিতে পারছিলাম না। আপদ বিদায় হয়েছে। ঘরের লোকের প্রশংসা করতে শেখো। আমার তো মনে হচ্ছে অলক্ষী আপনি আম্মা। তাই তো এ বাড়িতে এতদিন যাবৎ পড়ে আছেন। মেয়ের বাড়িতে কেউ এতদিন পড়ে থাকে, তাও একা না, আরেক মেয়ে সহ। আপনিও চলে যান, সাথে আপনার 2 মেয়েকেও নিয়ে যান। ঘরে আরো শান্তি চলে আসবে। মুডটাই নষ্ট করে দিল যত সব। আব্বু তার দ্বিতীয় স্ত্রীর মাকে কথাগুলো শুনে উঠে চলে যান। আব্বুর দ্বিতীয় স্ত্রী আব্বুর পেছন পেছন গিয়ে বলেন, তুমি মার কথায় কিছু মনে করো না। বয়স হয়েছে তো, তাই কি থেকে কি বলে ফেলেছে। শোনো, থাকলে ওনাদের ভালো মতো থাকতে বলো, নয়তো ওনাদের চলে যেতে বলো। কোনোদিন আমি অপমান করে ফেলবো তার ঠিক নেই। তুমি একটু শান্ত হয়ে বসো, আমি দেখছি। তারপর আব্বুকে রুমে রেখে আব্বুর দ্বিতীয় স্ত্রী তার মায়ের রুমে যান। গিয়ে বলেন, মা, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। সেদিনও তোমাকে কত করে বুঝিয়ে গেলাম, কথাবার্তা সাবধানে বলো, একটু চুপ থাকো। কিন্তু না, তোমার মুখ চলবেই। তাই বলে আমি চুপ থাকবো? তোর রান্নার বদনাম করেছিল, শুনিসনি? রান্না যদি খেতেই না পারে চলে যাক, পড়ে আছে কেন এখানে? উফ, এমন ভাবে কথা বলছো, মনে হচ্ছে বাড়িটার মালিক তুমি। না হলাম মালিক, হতে কতক্ষণ? তুমি যা শুরু করেছো, এমন চলতে থাকলে এ বাড়ির মালিক আর হতে হবে না। খালি হাতে বাড়ি ফিরতে হবে। মা শোনো, একটু মুখটাকে বন্ধ রাখো। আমি এত কষ্টে সব গুছিয়ে আনছি, আর তুমি কিনা সব শেষ করে দিচ্ছ। কে বলেছিল তোমাকে আদ্রিতার আব্বুর সামনে এসব বলতে? তুমি জানো না, আদ্রিতার আব্বু রাগের মাথায় ওরকম ডিসিশন নিয়েছে। বাড়ি থেকে বের করে দিয়েছে আদ্রিতার মাকে। আসলে সে আজও আদ্রিতার মাকেই ভালোবাসে, শুধু একটা সন্তানের আশা। আর আমাদের কারসাজিতে তার মাথাটা এলোমেলো হয়ে গেছে। দেখো মা, এত কষ্ট করে, কত কারসাজি করে তাকে বিয়ে করেছি। প্রেগনেন্সির নাটক করলাম, বাচ্চা নষ্ট হওয়ার নাটক করলাম, যেখানে কিনা বাচ্চাই ছিল না পেটে। মিথ্যা অপবাদ দিয়ে আদ্রিতার মাকে বাড়িছাড়া করলাম। এখন আদ্রিতার সম্পত্তির ভাগটুকু দখল করতে ওর সাথে খাতির দিচ্ছি, তাল মেলাচ্ছি, মিথ্যে মায়া মমতা দেখাচ্ছি। এত কষ্ট করতেছি, শেষে এসে তুমি সব কিছুতে পানি ঢেলে দিও না প্লিজ। কাজ হয়ে যেতে দাও, তখন বাপ মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি ছাড়া করে দেব। আর তখন শুরু হবে আমাদের রাজত্ব। এই কয়টা দিন একটু চুপ থাকো, সহ্য করো, যে যা বলুক হজম করো। আচ্ছা ঠিক আছে, আজ থেকে মুখে লাগান দিলাম, তোর নামে যে যা বলুক কোনো উত্তর দেব না। উফ মা, রাগ করতে বলিনি, সিচুয়েশনটা বুঝতে বলেছি। আর তখনই হঠাৎ একটা ফুলের টব ঠাস করে পড়ে ভেঙে যায়। কে ওখানে? কে? আব্বুর দ্বিতীয় স্ত্রী আর তার মা দৌড়ে রুম থেকে বের হন। তাদের দরজার পাশেই একটা ফুলের টব রাখা ছিল। তারা ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে কে তাদের কথা শুনলো। কিন্তু তারা কেউ কাউকেই দেখতে পায় না। তাই তার মা বলেন, বিড়াল এসেছিল বোধহয়। রাতে শোবার আগে আদ্র ভাইয়া আমাকে ফোন দেয় আর বলে, আদ্রিতা জানিস, ফুপা না ফুপুকে আজও ভালোবাসেন। তিনি আসলে সেদিন তাদের প্ররোচনায় পড়ে ফুপুকে আর তোকে বাসা থেকে বের করে দিয়েছেন। কিভাবে বুঝলে ভাইয়া? আব্বু আম্মুকে আজও ভালোবাসেন। আরে,
আমি চালাকি করে ফুপুর রান্নার প্রশংসা করছিলাম, আর হালকা একটু ফুপার দ্বিতীয় স্ত্রীর গায়ে লাগিয়ে কথা বলছিলাম। ভেবেছিলাম তিনি রেগে গিয়ে ফুপার সামনে কিছু বলে ফেলবেন, ফুপুর বিপক্ষে। কিন্তু তিনি খুব চালাক। তিনি চুপ ছিলেন। রেগে গিয়েছিলেন তার মা। তার ফুপুর নামে দু এক নেগেটিভ কথা বলায় ফুপা তো রেগে আগুন। একটু অপমানও করেছেন। অন্য কেউ হলে ফুপার কথা শুনে সেই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যেত, বুঝলি? আমি তো চাচ্ছি কোনোভাবে তার মা আর বোন বাড়ি ছেড়ে বিদায় হোক। তাহলে আর ফুপার দ্বিতীয় স্ত্রী একা একা প্ল্যান করে কুলোতে পারবেন না। ভাইয়া, সেটাই। অনুদ্রিতার কিছু জানতে পেরেছ? না রে, ও আমার সামনে আসে না। আচ্ছা দেখো, তাহলে কি করবে? দিন কিন্তু বাড়ছে ভাইয়া। হ্যাঁ রে, আমি জানি। আচ্ছা রাখছি, ঘুমিয়ে পড়। আচ্ছা ভাইয়া। কিরে, আদৌ কিছু করতে পারলো? চেষ্টা করছি আম্মু। জানো, আজ তোমার জন্য আব্বু তার দ্বিতীয় স্ত্রী মাকে কথা শুনিয়েছেন, তোমাকে নেগেটিভ মন্তব্য করেছেন বলে। কেন যে কথা শোনাতে গেল বয়স্ক মানুষটাকে। আম্মু এত ভালো হতে নেই, বুঝলে? ঘুমাও। আর কাল সকালে আমি একটু কলেজে যাব, দরকার আছে। আচ্ছা, সাবধানে যাস। হুম। সকাল হতেই আমি নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দেই। কলেজের কাজ ছেড়ে যখনই গাড়িতে উঠব, ঠিক সেই মুহূর্তে কেউ একজন আমার হাত টেনে ধরে, আর আমি আটকে উঠি। পেছন ফিরে তাকাতে দেখি কল্প। কল্পকে সেটাই তো ভাবছেন। কল্প আমার ভালোবাসার মানুষ, যার সাথে অল্প কিছুদিন আগে আমি সবকিছু শেষ করে দিয়েছি। আমাদের ব্রেকআপ হয়ে গেছে। তাই আমি আমার হাতটা ঝাড়া দিয়ে ওর হাতটাকে ছাড়িয়ে নিয়ে গাড়িতে উঠে যায়। কল্প আমাকে বারবার ডাকতে থাকে, বলতে থাকে, দাঁড়াও আদ্র, তোমার সাথে আমার কথা আছে। তুমি আমাকে ভুল বুঝেছ, আমাকে একটা সুযোগ দাও প্লিজ। আমি ওর কোনো কথাই শুনি না, চলে আসি। কারণ আজকাল কিছু পুরুষ মানুষের ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। যেখানে আমার নিজের বাবা এত বছর সংসার করার পরও আম্মুকে মূল্য দিতে পারেননি, আম্মুকে ঠকিয়েছেন, সেখানে ও তো আমার অল্প কিছুদিনের প্রেমিক। ও কিভাবে আমাকে মূল্য দিবে? এরকম কিছু পুরুষ মানুষ শুধু পারে আমাদের মতো মেয়েদের কষ্ট দিতে। আমি ওকে সবকিছু থেকে ব্লক করে রেখেছি, তাই কোনোভাবে ও আমার সাথে যোগাযোগ করতে পারছে না। কিন্তু ওর ভালোবাসা সত্যি হলে ঠিকই ও সবকিছু ঠিক করার জন্য আমাদের বাসায় যেত। কিন্তু ও যায়নি। এখানেই বোঝা যায় ও আসলে একটা বেইমান। ও আমাকে ঠকিয়েছে। ওকে যেদিন আমি প্রথম দেখেছিলাম, ও একটা জিন্সের ব্লু রঙের শার্ট পরা ছিল, যার বোতাম ছিল খোলা। তার ভেতরে ছিল সাদা একটা টি শার্ট, কানে ইয়ারফোন। সেদিন ওকে প্রথম দেখায় আমার ভালো লেগে যায়। এই প্রথম কারোর জন্য আমার অদ্ভুত এক অনুভূতির সৃষ্টি হয়। আমি জানতাম না ও নিজেও যে আমাকে মনে মনে ভালোবাসে, পছন্দ করে। ওর চোখ দুটো ছিল আমাকে খুন করার জন্য ওর বিশাল অস্ত্র। ওর চোখে আমি খুন হতাম বারংবার। আমাদের সামনাসামনি কোনো কথা হতো না, দূর থেকেই শুধু চোখাচোখি হতো। আমি মুচকি একটু হাসতাম ওকে দেখে, ও হাসতো, এইটুকুই। হঠাৎ একদিন কলেজ থেকে ফেরার পথে প্রচুর বৃষ্টি শুরু হয়। আমি প্রায় ভিজেই গিয়েছিলাম। সেদিন কল্প একটা ছাতা নিয়ে দৌড়ে এসে আমার মাথার উপর ধরে আর বলে, এই মেয়ে, ঠান্ডা লেগে যাবি তো। আমি সেদিন ওকে বলেছিলাম, আপনি বৃষ্টি ভালোবাসেন না বুঝি? সেদিনও উত্তর দিয়েছিল, অনেক ভালোবাসি, কিন্তু তোমার থেকে বেশি না। আমি বলেছিলাম, তাহলে ভিজুন আমার সাথে। সেদিন ছাতাটা হাত থেকে ফেলে দিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে রাস্তার মধ্যে হাঁটু গেড়ে বসে হাত বাড়িয়ে কল্প আমায় বলে, এই মেয়ে, সারা জীবন ভিজবি আমার সাথে বৃষ্টিতে? আমি ওর হাতটা ধরে বৃষ্টিতে ভিজতে ভিজতে উত্তর দিয়েছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত। সেদিন থেকে শুরু হয় আমাদের ভালোবাসার অধ্যায়। কিন্তু আজ তা শুধুই স্মৃতি। যাই হোক, আমি আর কিছু ভাবতে চাচ্ছি না। চোখ বন্ধ করা মাত্র চোখের সামনে স্মৃতিগুলো ভেসে উঠছিল। তাই আমি চোখ খুললাম। মামার বাসার কাছাকাছি পৌঁছে গিয়েছি। কেন যেন বারবার কল্পের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়ছে। আসলে আমি কঠোর হতে চাইলেও পারছি না কঠোর হতে। চোখ ভিজে আসছে। বাসায় পৌঁছালাম। মামি আমাকে ফ্রেশ হয়ে খেতে আসতে বললেন। আম্মু আমাকে দেখেই বললেন, কি রে, কি হয়েছে? মুখটা এমন মলিন হয়ে আছে কেন? এমনি আম্মু, গাড়িতে আসছি তো। আর জানোই তো, জার্নিতে আমার প্রবলেম হয়। হুম, যা ফ্রেশ হয়ে আয়। আমি ফ্রেশ হয়ে আম্মুর কাছে আসলাম। আম্মু খাটে বসে আছেন। আমি আম্মুর কোলে গিয়ে মাথা রাখলাম। রেখে আম্মুকে বললাম, আম্মু, নিজের চোখে দেখা কোনো কিছু কি কখনো মিথ্যা হয়? হুম, হয়। যেমন, এই ধর, তুই চোখে যা দেখলি, তার পেছনে অন্য কোনো কারণও লুকিয়ে থাকতে পারে। আচ্ছা আম্মু, কেউ ঠকালে
তাকে কি ক্ষমা করে দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত? সেটা তার উপর নির্ভর করে। সে যে আসলে শোধরাবে কিনা সেটা বুঝে। আচ্ছা, কি হয়েছে তোর? এসব কেন বলছিস? কিছু না আম্মু, এমনি। তুই কি কোনো কিছু নিয়ে আপসেট? না আম্মু, ঠিক আছে। আচ্ছা চল তাহলে খাবি। হুম আম্মু। ওইদিকে হঠাৎ আদ্র ভাইয়ার কল আমার ফোনে। আদ্রিতা, তুই তাড়াতাড়ি ফুপুকে নিয়ে বাসায় চলে আয়। কেন ভাইয়া, কি হয়েছে? চলে আয়, সব বুঝতে পারবি। আমি আর আম্মু ভয় পেয়ে যায় আর ভাবতে থাকি কি হলো বাসায়। ভাইয়া আমাদের এভাবে যেতে বলছে কেন? আমি আর আম্মু দ্রুত আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। বাসায় গিয়ে যা দেখি তা দেখে আমার চোখ কপালে উঠে যায়। আমি দেখি আব্বুর দ্বিতীয় স্ত্রী, তার বোন আর তার মা চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে। আমি যেতেই আমাকে দেখে তারা অবাক হয়ে যান। ভূত দেখার মতো আমার দিকে তাকিয়ে থাকেন আর বলেন, তুমি কে? আদ্র, এসব কি? ওদেরকে এভাবে কে বেঁধে রেখেছে? আমি বলছি, ওদেরকে আদ্র আর আদ্রিতা বেঁধেছে। কিন্তু ওকে? দুজন একই চেহারা। কে ও? ও আদ্রিতা। আর আমরা যাবার পর যে এতদিন এই বাসায় ছিল সে অনুদ্রিতা, আদ্রিতার যমজ বোন। ওদের মা মারা গিয়েছে বলে ও আদ্রিতাকে খুঁজতে এখানে এসেছে। কিন্তু কেন যে আদ্রিতা সেজে বসে আছে আমি জানি না। আচ্ছা যাই হোক, ওদের ওরা বেঁধে রেখেছে কেন? কারণ ওরা প্ল্যান করে আমাকে ইঞ্জেকশন দিয়ে বাড়ির জায়গা সম্পত্তির দলিলে আমার সাইন নেওয়ার চেষ্টা করেছিল। আদ্র আর অনুদ্রিতা সময় মতো দেখে ফেলে এবং ওদের বেঁধে ফেলে। কিন্তু তোমার স্ত্রী না তোমাকে ভালোবাসে, তাই ওকে বিয়ে করেছো। ও তোমাকে সন্তান দিবে, সেই জন্য আমাকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছো। তাহলে এখন কেন সে এসব করছে? কেন করছে আমি জানি না। আমি জানি, আমি বলবো। অনুদ্রিতা ওর ফোনটা বের করে একটা ভয়েস ক্লিপ প্লে করে, যেখানে আব্বুর দ্বিতীয় স্ত্রী তার মাকে গত রাতে যা কিছু বলেছে সব রেকর্ড করা ছিল। রাতে কোনো বিড়াল গিয়ে ফুলের টব ভেঙে ফেলেনি, বরং অনুদ্রিতা যখন তাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনছিল আর রেকর্ড করছিল, তখনই হঠাৎ ওর ধাক্কায় ফুলের টবটা পড়ে ভেঙে যায়। ভয়েস ক্লিপে স্পষ্ট শোনা যাচ্ছিল তাদের কথোপকথন, যেখানে বলা হচ্ছিল, মা শোনো, একটু মুখটাকে বন্ধ রাখো। আমি এত কষ্টে সব গুছিয়ে আনছি আর তুমি কিনা সব শেষ করে দিচ্ছ। কে বলেছিল তোমাকে আদ্রিতার আব্বুর সামনে এসব বলতে? তুমি জানো না, আদ্রিতার আব্বু রাগের মাথায় ওরকম ডিসিশন নিয়েছেন। বাড়ি থেকে বের করে দিয়েছে আদ্রিতার মাকে। আসলে সে আজও আদ্রিতার মাকে ভালোবাসে, শুধু একটা সন্তানের আশা। আর আমাদের কারসাজিতে তার মাথাটা এলোমেলো হয়ে গেছে। দেখো মা, এত কষ্ট করে, কত কারসাজি করে তাকে বিয়ে করেছি। প্রেগনেন্সির নাটক করলাম, বাচ্চা নষ্ট হবার নাটক করলাম, যেখানে কিনা বাচ্চাই ছিল না পেটে। মিথ্যা অপবাদ দিয়ে আদ্রিতার মাকে বাড়ি ছাড়া করল। এখন আদ্রিতার সম্পত্তি ভাগটুকু দখল করতে ওর সাথে খাতির দিচ্ছি, তাল মেলাচ্ছি, মিথ্যে মায়া মমতা দেখাচ্ছি, এত কষ্ট করতেছি। শেষে এসে তুমি সবকিছুতে পানি ঢেলে দিও না প্লিজ। কাজ হয়ে যেতে দাও, তখন বাপ মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি ছাড়া করে দেব। আর তখন শুধু হবে আমাদের রাজত্ব। কয়টা দিন একটু চুপ থাকো, সহ্য করো, যে যা বলুক হজম করো। ভয়েস ক্লিপ শুনে আব্বুর মাথায় আকাশ ভেঙে পড়ে। আব্বুর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তার দ্বিতীয় স্ত্রীর গালে ঠাস করে এক চড় বসিয়ে দেন আর বলেন, এত বড় বেইমান তুই, আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করলি? আর আমি একটা সন্তানের আশায় কিনা কি করে ফেলেছি। তোকে আমি আজই ডিভোর্স দেব। আমারও আপনার সংসার করার কোনো ইচ্ছে নেই। সব দখল করতে পারলে আমি ডিভোর্স দিয়ে দিতাম। আমার প্রেমিক আছে। আব্বু তার গালে আরেকটা থাপ্পড় দিয়ে বললেন, নির্লজ্জ কোথাকার, তোদের আমি পুলিশে দিব। বেইমান তো ওরা না, তুমি, যে কিনা আমার ভালোবাসার কোনো মূল্য দাওনি। যেদিন আমাদের তাড়িয়ে দিলে সেদিন আমার আর আদ্রিতার কোনো কথাই তুমি শোনোনি। অথচ আমরা ওদের গোপন কথা শুনে ফেলেছিলাম বলে ওরা নাটক সাজিয়েছিল। আর তুমি তাদের কথা বিশ্বাস করে আমাকে তাড়িয়ে দিয়েছিলে। বেলা শেষে আমার হাতটা ছেড়ে দিলে, অথচ আমি এটা জানার পরও তোমার হাত ছাড়িনি যে তুমি সন্তান জন্মদানে অক্ষম। মানে, কি বলছো তুমি? হ্যাঁ, তোমার মনে আছে তুমি টেস্টগুলো করেই অফিসের কাজে বাইরে চলে গিয়েছিলে। ডাক্তার রিপোর্ট দেখে স্পষ্ট আমাকে জানিয়ে দিয়েছিলেন আমার কোনো সমস্যা নেই, তুমি কোনোদিন বাবা হতে পারবে না। কিন্তু আমি তোমাকে সেদিন কিছুই জানাইনি, কারণ আমি চাইনি
তুমি সারা জীবন আমার সামনে মাথা নিচু করে থাকো, তাই সব নিজের উপর নিয়েছিলাম। আর সেই তুমি কিনা এত বছর পর আমাকে এইভাবে আঘাত দিলে, আমার উপর সন্তান না হবার অপবাদ ছড়িয়ে দিলে। দেখো, আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে আজও ভালোবাসি, কিন্তু একটা সন্তানের নেশা আমাকে পাগল করে দিয়েছে। এই ডাইনি আমাদের অফিসে ছোট একটা পোস্টে জব করতো। দিনরাত আমাকে বলতো, নিজের সন্তান না হলে কোনো দাম নেই। এত জায়গা সম্পত্তি দিয়ে কি হবে যদি নিজের সন্তানই না থাকে। আমি আর রফিক ভাই একদিন কথা বলছিলাম। সেদিনই ওর দূর থেকে শুনে নিয়েছিল আদ্রিতা আমাদের পালিত সন্তান। আমার যে আর কোনো সন্তান নেই। সেই থেকে ও আমার দিনরাত মাথা খেত। আমি বললাম, আমি সবই বুঝি, কিন্তু এখন এই বয়সে কি আমাকে সন্তান দেবে? কে আমাকে বিয়ে করবে? সে আমাকে বলল, সে আমাকে বিয়ে করবে, সন্তান দিবে। সেই সন্তানের লোভে আমি ওকে বিয়ে করি, তোমার সাথে এত খারাপ ব্যবহার করি, ওদের মিথ্যা সন্তানের নাটক বিশ্বাস করে তোমাকে বাসা থেকে বের করে দেই। আমাকে তুমি মাফ করে দাও, আদ্রিতার মা। যেখানে আমি ছিলাম অক্ষম, সেখানে তুমি আমাকে সেটা বুঝতে দাওনি, জানতে দাওনি। আমি কষ্ট পাবো বলে, ছোট হব বলে। আর আমি কি না তোমাকে কষ্ট দিলাম, ছোট করলাম? আমি জানি আমি ক্ষমার অযোগ্য। তারপরে যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আমার আর কিছু বলার নেই। কিছু ভুলের ক্ষমা এত সহজ হয় না আদ্রিতার বাবা। আমি তোমায় ক্ষমা করতে পারবো না। হুপু, তোমাদের ঝামেলা করে মিটমাট করো। এখন এই অনুদ্রিতাকে বাঁধতে হবে। ও নিজেও বিরাট এক প্ল্যান করে এ বাসায় এসেছে। এ কথা বলে আদ্র ভাইয়া অনুদ্রিতার হাত টেনে ধরে। আরে আরে, ছাড়ুন, লাগছে আমার। আগে বলো, তুমি কি প্ল্যান নিয়ে এ বাড়িতে এসেছো? আদ্রিতার জায়গা দখল করে এ বাড়ির মালিক হবার স্বপ্ন দেখেছো না? ধুর, কি সব বলছেন আপনি? কি সব বলছি না? আমি সেদিন তোমাদের কথা নিজ কানে শুনেছি। তুমি ফোনে বলছিলে আপনি কোনো চিন্তা করবেন না। আপনি যেইভাবে বলেছেন আমি ঠিক সেইভাবেই কাজ করছি। আমরা আমাদের উদ্দেশ্যে সফল হবই ইনশাল্লাহ। কি তোমাদের উদ্দেশ্য শুনি? আর বিগ প্ল্যানারটা কে, যে তোমাকে বুদ্ধি দেয়, যে তোমাকে প্ল্যান করে এ বাড়িতে পাঠিয়েছে? কে সে? আমি। হ্যাঁ, সেই ব্যক্তিটি আমি, যার কথা আপনি অনুদ্রিতার কাছে জানতে চাচ্ছেন। আমরা সবাই কথা শুনে ঘুরে তাকায়। আমার তো মনে হচ্ছিল আমি এই মুহূর্তে অজ্ঞান হয়ে যাব। আমার ঠোঁট থেকে আস্তে করে জাস্ট একটা শব্দ বের হলো, কল্প। আদ্র ভাইয়া জিজ্ঞেস করলো, কে আপনি? আমি কল্প। অনুদ্রিতার বয়ফ্রেন্ড নাকি? দুজন প্ল্যান করে বাড়ির দখল করতে চেয়েছিলে নাকি? জি না, আমি আদ্রিতার। কি? কিছু না। আমাদের উদ্দেশ্য ছিল আপনি যাদের বেঁধে রেখেছেন তাদের হাত থেকে এই বাড়িটাকে বাঁচানো, আর সুখের সংসারটাকে জোড়া লাগানো। আর তাই আমি অনুদ্রিতাকে সেই মোতাবেকই এই বাসায় পাঠাই, আর সেই অনুযায়ী কাজ করতে বলি। হ্যাঁ, কল্প ভাইয়াই আমাকে সব শিখিয়ে পাঠিয়েছে এই বাসায়। আমি যখন আমার বোন আদ্রিতাকে খুঁজতে এই বাসায় ঢুকবো, ঠিক সেই মুহূর্তে ভাইয়া এসে আমার হাত টেনে ধরে আর বলে, আদ্রিতা, প্লিজ ভুল বুঝো না আমায়। আমি আর কোনোদিনও কোনো মেয়ের সাথে কথা বলবো না, কোনো মেয়ের হেল্প করবো না, কোনো মেয়ের দিকে ফিরে তাকাবো না। তাছাড়া আমি মেয়েটাকে হেল্প করেছিলাম, জাস্ট তুমি আমাকে ভুল বুঝেছো। আর কতদিন এভাবে দূরে থাকবে, ব্লক করে রাখবে সবকিছু থেকে? মেয়েটা আমার কিচ্ছু না, কিচ্ছু হয় না আমার। মেয়েটা আমার বন্ধুকে ভালোবাসে, আর আমার বন্ধু তাকে ইগনোর করছে। তাই আমি মেয়েটার অনুরোধে মেয়েটার সাথে প্রেমের অভিনয় করি, যাতে আমার বন্ধু দেখে জেলাস ফিল করে আর তার কাছে ফিরে যায়। সেদিন রেস্টুরেন্টে তুমি শুধু আমাকে আর ওই মেয়েকে দেখেছ। আমি মেয়েটার হাত ধরে বসেছিলাম, তা তুমি দেখেছ। কিন্তু একটু দূরে আমার বন্ধুই ছিল, তা তুমি দেখোনি। তুমি চলে আসার পর ওদের আমি মিলিয়ে দিই। কিছু সময় চোখে যা দেখা যায় তা সত্যি হয় না, এর আড়ালেও কিছু লুকানো থাকে। তোমাকে ফোন মেসেজ সব করার চেষ্টা করি, তুমি আমাকে সবকিছু থেকে ব্লক করে রেখেছো। আর আমি তোমার বাসায়ও আসতে চেয়েছিলাম তোমার ভুল ভাঙাতে, কিন্তু আসতে পারিনি। কারণ হঠাৎ খবর আসে গ্রামে আমার চাচা মারা গেছে। তাই মাকে নিয়ে আমার তখনই গ্রামে চলে যেতে হয়। আজ ফিরেই তোমার কাছে এসেছি। প্লিজ ভুল বোঝো না আমায়। আমি তোমাকে ভালোবাসি আদ্র। ওই মেয়ে আর মেয়ের বয়ফ্রেন্ডের সাথেও আমি তোমায় কথা বলিয়ে দেব, পাক্কা প্রমিস। আর রাগ করে থেকো না প্লিজ। ওদের মেল করে দিয়ে আমি যদি কোনো ভুল করে থাকি, ক্ষমা করে দাও। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি বুঝতে পেরেছি তোমার আব্বুর দ্বিতীয় বিয়ের পর তোমার মনে ভয় ঢুকে গেছে।
অবিশ্বাস ঢুকে গেছে। কিন্তু বিশ্বাস করো, আমি তোমায় কোনোদিন ঠকাবো না। ভাইয়া এক নিঃশ্বাসে একটার পর একটা বাক্য বলে যাচ্ছিল, আমাকে কিছু বলার সুযোগও দিচ্ছিল না। ভাইয়ার উদ্দেশ্য ছিল যেভাবে হোক আদ্রিতার ভুল ভাঙাতে হবে। ভাইয়ার কথা শুনে আমি বুঝলাম ভাইয়া আদ্রিতাকে ভেবে আমাকে এসব বলছে, কারণ আদ্রিতা আর আমাকে দেখতে একই রকম। তখন ভাইয়াকে আমি বললাম, ভাইয়া, আমি আদ্রিতা নই, অনুদ্রিতা। ভাইয়া তো কোনোভাবে আমার কথা বিশ্বাস করবে না। পরে আমি তাকে আমাদের সব কথা খুলে বলি। তারপর তিনি আমার গালের তিলটার জন্য বিশ্বাস করেন আমি আসলে অনুদ্রিতা, কারণ আদ্রিতার গালে কোনো তিল নেই। তখনই ভাইয়ের ফোনে একটা কল আসে। আমি জানি না কে, কিন্তু সে ফোন করে বলে আদ্রিতা আর আদ্রিতার মাকে ওর বাবা বাসা থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, তখন অর্পা আমাকে ফোন করেছিল, আদ্রিতার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ড অর্পা। ওকে আমি সব মেসেজ করে জানিয়েছিলাম গ্রামে তোমাদের খুঁজতে যাবার সময়। আর এও বলেছিলাম তোমাদের খুঁজে তারপর মামার বাসায় যাব আমরা। তাছাড়া ওর সাথে আমার সব কিছুই শেয়ার করি, ও আমার সব কিছুই জানে। হ্যাঁ, তারপর অর্পা আমাকে সবকিছু বিস্তারিত জানায়, তোমার সৎ মায়ের ব্যাপারেও সবকিছু বলে। আর বলে তাদের ষড়যন্ত্রের কথা। তাই আমি অনুদ্রিতাকে প্ল্যান করে তুমি সেজে বাসার ভিতর প্রবেশ করতে বলি, আর শিখিয়ে দিই কিভাবে কি করতে হবে, যাতে অনুদ্রিতা তাদের অন্তরে ঢুকে সবকিছু জেনে নিতে পারে। কৌশলে লুকিয়ে যেভাবে হোক তাদের উদ্দেশ্যের প্রমাণ জোগাড় করে তোমার আব্বুকে জানাতে পারে। তাছাড়া আমি তোমার আর আম্মুর খবরও নিচ্ছিলাম সব অর্পার কাছ থেকে। অর্পাকে আমি বলেওছিলাম কি কারণে তুমি আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে রেখেছ। আর ওকে এই বলেছিলাম ও যেন তোমাকে কিছু না জানায়, কারণ তুমি আমার মুখ থেকে না শুনলে কখনোই বিশ্বাস করবে না। তোমাকে তো আমি চিনি, তাই ভাবলাম এদিকটার একটা সুরাহা হোক, তারপর তোমার সামনে গিয়ে দাঁড়াবো। সামনাসামনি না বললে তোমার ভুল ভাঙবে না। হ্যাঁ, কল্প ভাইয়াই আমাকে বলে আমি যেন তোমার সৎ মায়ের অন্তরে ঢুকে যাই, তার সাথে খাতির দিয়ে, আর এমন ভাব করি যেন আমি তোমার আম্মুকে রাস্তায় একা ফেলে চলে এসেছি, কারণ তাকে ছাড়তে পারবো না আমি। কিন্তু এই আরাম আয়েশ না, এই বাড়ি আর সম্পত্তি না। যেদিন আমি বাসার গেটে ঢুকলাম সেদিন তোমার আব্বু এই দ্বিতীয় স্ত্রী মানে আমি যাকে এখন আম্মু ডাকছি, প্ল্যান মোতাবেক খাতির দিয়ে তিনি তো আমাকে দিয়ে খুশিতে বলতে লাগলেন, তুমি এসেছো মামুনি। আমি বললাম, হ্যাঁ, আমি চলে এসেছি। আজ থেকে আমি তোমার মেয়ে। উনি তো আমার আপন মা না যে উনি চলে যাবেন বলে আমিও এই বাড়ি সয় সম্পত্তি ছেড়ে চলে যাব। আপন মা হলেও একটা কথা ছিল, আমি এত আরেম আয়েসি জীবন ছেড়ে যেতে পারবো না। হ্যাঁ মামুনি, কে বলেছে তোমাকে এত আর আয়েস ছেড়ে যেতে, তোমার বাড়ি ছেড়ে যেতে? তোমার আব্বু বললেন না তোমার যাওয়ার দরকার নেই, এই বাড়ির অর্ধেক তোমার নামে। তোমার আব্বু লিখে দিয়েছেন, তুমি আমার মেয়ে হয়ে থেকে যাও মামুনি। হ্যাঁ আম্মু, আমি তোমার বুকেই ফিরে এসেছি। এই বলে আমি তাকে জড়িয়ে ধরি। তিনিও ভাবেন আমি আদ্রিতা, আর আমি সব ভুলে তার কাছে চলে এসেছি। কিন্তু তিনি বুঝতে পারেননি তাদের পর্দা ফাঁস করার জন্য যে আমি এ বাড়িতে ঢুকেছি। ও হ্যাঁ, আমার কোনো ফোন ছিল না। কল্প ভাইয়া আমাকে একটা ফোনও দেন যাতে আমরা যোগাযোগ করতে পারি। আর এই যে এই আদ্র, ওনার সাথে এই মহিলা আমাকে কথা বলতেই না করে দিয়েছেন। তাই আমিও তাকে এড়িয়ে চলেছি, কারণ আমি চাইনি ওনার মনে কোনো সন্দেহ ঢুকুক আমাকে নিয়ে। আর প্রথম দিন যেদিন আদ্র এই বাসায় আসে সেদিন আমি ইচ্ছে করে তাকে বাসা থেকে বের করে দিই, গেট আটকে দিই। কারণ আমি আমার এই আম্মু অর্থে এই মহিলাকে বোঝাই যে ও বাড়ির কোনো লোককে আমি সহ্য করতে পারি না। আমার সাথে তার কিংবা তার ফুপুর আর কোনো সম্পর্ক নেই, যাতে করে ওনার মনের ভেতর বিশ্বাসের জায়গা করে নিতে পারি আমি সহজেই। এই তো আমার আর কল্প ভাইয়ার এই উদ্দেশ্য ছিল, ওনাদের ষড়যন্ত্র তোমার আব্বুর সামনে প্রকাশ করা আর তোমাদের বাসায় ফিরিয়ে আনা। অবশেষে আমরা সাকসেস, তাই না কল্প ভাইয়া? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তখনই পুলিশ এসে পড়েন। আব্বু ফোন করে তাদের জানিয়েছিলেন তাকে ইঞ্জেকশন দিয়ে তার সাইন নিতে চেয়েছেন এরা। পুলিশ আবার আব্বুর বন্ধু, তাই তিনি শোনা মাত্রই দ্রুত চলে আসেন এবং এদের নিয়ে যান। আদ্র ভাইয়াকে আমি বলি, এবার তো আমার বোনের হাতটা ছাড়ো। ভাইয়া হাত ছাড়ে। অনুদ্রিতা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। আমাদের দুজনেরই চোখ ভিজে যায়। আম্মু আব্বু দুজন আমাদের জড়িয়ে ধরেন। আব্বু বলেন, আজ থেকে আমার একটা মেয়ে নয়, দুটো মেয়ে। অনুদ্রিতা
আরো জোরে কান্না করতে থাকে। আম্মু ওর চোখের জল মুছিয়ে দেন। আব্বু আম্মুর দিকে তাকাতেই আম্মু দূরে সরে যান। আব্বু আমাকে মানানোর চেষ্টা করতে থাকেন, ক্ষমা চাইতে থাকেন। সে তার ভুলের জন্য অনুতপ্ত। আদ্র ভাইয়া অনুদ্রিতার কাছে ক্ষমা চায় আর বলে, এই নাগিন, আমি সরি, আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, ক্ষমা করে দাও আমায়। আমিও সরি, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, সেই জন্য। উম ক্ষমা করতে পারি, কিছু শর্তে। কি শর্ত? আমাকে সারা জীবন নাগিন বলে ডাকার অধিকার দিতে হবে। আর আমি যখন অফিস থেকে ফিরবো, দ্রুত গেট খুলে দিতে হবে। ঠুসঠাস মুখের ওপর গেট লাগিয়ে দিতে পারবে না কখনো। ঠিক আছে, কিন্তু রাতে যদি বাসায় দেরি করে ফিরেন, তাহলে গেট বন্ধই থাকবে, মনে থাকে যেন। আচ্ছা, আমি রাজি। তাহলে আমিও রাজি। ওইদিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। আমি দৌড়ে ছাদে চলে যাই। বৃষ্টিতে ভিজতে থাকি। কল্প আমার পিছু পিছু ছাদে চলে আসে। একাই বৃষ্টিতে ভিজতে থাকে। আমি ওর কাছে গিয়ে বলি, একা একাই ভিজবে, আমাকে সাথে নিবে না? আমার সাথে ভিজবে না? কল্প আমাকে জড়িয়ে ধরে আর বলে, আমি আমৃত্যু তোমার সাথে ভিজতে চাই। আমৃত্যু, ভালোবাসি। আমি কল্পর বুকে মুখ লুকিয়ে বলি, বেলা শেষে আমি তোমাকেই চাই, শুধু তোমাকে, ভালোবাসি। সমাপ্ত। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা কষ্ট করে গল্পটি পড়েছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর পারলে অবশ্যই জানাবেন গল্পটি কেমন লেগেছে আপনাদের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।